আমি এর সম্পর্কে কি পেয়েছি, তার থেকে আমি যখন ভ্যালু করতে পারবো এর সম্পর্কে আমি কি দিয়েছি। দুটোর একটা প্রপার ব্যালেন্স প্রয়োজন। বিয়ে দিলেই তো ছেলেটা বউয়ের হয়ে যাচ্ছে। আমি আমার ছেলেকে হারিয়ে ফেলছি। শাশুড়ি যদি একটা মেয়েকে তার ছেলের বউকে মেয়ে হিসেবেই ক্লেম করেন যে, "না ঠিক আছে ও তোমার মেয়ে।" তাহলে তাকে তো তার মানতে পারতে হবে যে আমার মেয়েকে যদি আমি 10:30 পর্যন্ত ঘুমানো অ্যালাউ করি তাহলে আমার ছেলের বউ যদি মেয়ে হয় আমাকে এটা অ্যালাউ করতে হবে। বিলিভ করছো যে তোমার শাশুড়ি তোমার মা, তাহলে তোমার শাশুড়ি তোমাকে ২-১ টা কটু কথা শোনালে মায়ের মতো করেই মানতে হবে। রাইট? এখন তুমি বেলা ১২টা পর্যন্ত ঘুমোলে। তোমার মা তোমাকে বলল, "হ্যাঁ, মহারানী তোর আজকে নাস্তা বন্ধ।" তুমি কি করছো? তুমি কিন্তু ঠিকই "আরে মা" বলে হ্যাঁ। তুমি মাকে আবার জড়িয়ে ধরছো। বাট তুমি যখন শ্বশুরবাড়িতে শাশুড়ির এত বেশি বলতে হবে না হুম, নেগেটিভলি। হুম। শুধুমাত্র শাশুড়ি যদি বলে, "ও মা ১২টা তো বাজলো। এত বেলা পর্যন্ত ঘুমোলে?" যদি এতটুকুও যদি বলে, তো ইউ টেক ইট পার্সোনালি। শাশুড়ি যদি খায় বলে, গুড মর্নিং। বাস। আসসালামু আলাইকুম মিথি আপু। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম। ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন আপনি? আমিও ভালো আছি। অ্যান্ড আমি কিন্তু আপনার রিল সব খুব ফলো করি। থ্যাংক ইউ। আর আমাদের শো এর নিয়ম হচ্ছে we dive straight into the question এত ইন্ট্রোডাকশন না করে। জি। আ যেটা দিয়ে স্টার্ট করতে চাই সেটা হচ্ছে যে খুবই রিসেন্ট আমাদের র‍্যাবের একজন অফিসার পলাশ সাহা উনার একটা ঘটনা তিনি এই দুনিয়াতে এখন নেই। বাট তার যে পুরো ডায়নামিক্স টা উইথ হিজ ওয়াইফ অ্যান্ড হিজ মাদার, তো আমরা তো সবাই পার্ট, কেউ বলি মার দোষ, কেউ বলি বউয়ের দোষ। আপনার এখানে কি বলার আছে জিনিসটা এক্সপ্লেইন করতে হলে? আম দ্যাট ইস ভেরি আনফরচুনেট অ্যাকচুয়ালি। এবং এটা ফর সিউর যে আমরা কখনোই এরকম কোনো ইনসিডেন্ট এক্সপেক্ট করি না আর কখনো। এটা খুবই আনফরচুনেট ছিল আমাদের সবার জন্য। আম শুধুমাত্র উনি একজন দেশের রত্ন বা খুব আম একটা ক্যারিয়ারে ডেভেলপড একজন মানুষ বলে বলছি না। আ উনি ক্যারিয়ারে ডেভেলপড হন আর না হন, যেকোনো স্বাভাবিক বা সাধারণ একটা হিউম্যান বিইং এর জন্যও আমরা এরকম কোনো পরিণতি আসলে আশা করি না। আ ব্যাপার হচ্ছে আমরা এরকম পরিণতিটা বা পরিণতির দিকে যাচ্ছি কেন? এটার রুটটা কোথায়? হ্যাঁ? এতটা টক্সিক একটা জায়গায় সম্পর্কগুলো কেন পৌঁছে যাচ্ছে? রাইট? তো এখানে যদি আমি একটু ভেঙে বলি, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সম্পর্কের মধ্যে থাকি। ছোট থেকে যদি বলি আমরা কারো না কারো সন্তান, তারপর কারো না কারো সিবলিংস বা ভাই-বোন। দেন আমরা আস্তে, আস্তে বড় হই, বন্ধু-বান্ধবের সাথে জড়াই। তারপর আমরা প্রেম, পরিণয়, পরিণতির দিকে আগাই। দেন আমরা কারো হাসব্যান্ড বা ওয়াইফ, দেন কারো ছেলের বউ বা আ আ মেয়ের জামাই। এখন এই সম্পর্কগুলো প্রত্যেকটাই কিন্তু আলাদা, আলাদা রেসপনসিবিলিটি বা অ্যাকাউন্টেবিলিটি নিয়ে আসে। কিছু দায়িত্ববোধের জায়গা থাকে, কিছু অধিকার বোধের জায়গা থাকে, কিছু এফোর্ট আমাকে শো করতে হবে এবং সবথেকে বেশি ইম্পোর্টেন্ট যেটা আমি মনে করি যে আম আমি এর সম্পর্কে কি পেয়েছি, তার থেকে আমি যখন ভ্যালু করতে পারবো এর সম্পর্কে আমি কি দিয়েছি। দুটোর একটা প্রপার ব্যালেন্স প্রয়োজন। যে ব্যালেন্সটা আসলে আমাদের নাই। কোন সম্পর্কেই নেই। এখানে আ পলাশ সাহার কথা যদি বলি, ৩ বিন্দুতে ৩ জন দাঁড়িয়ে যদি একটা ট্রায়াঙ্গেল আঁকার চেষ্টা করি, এক বিন্দুতে ধরুন সুস্মিতা সাহা উনার ওয়াইফ এর কথা যদি বলি, এক বিন্দুতে উনার মা এবং এক বিন্দুতে পলাশ সাহা। তো ৩ টা ডট কানেক্ট করলে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, রাইট? সো এই ট্রায়াঙ্গেল এর প্রত্যেকটা সম্পর্ক পলাশ সাহার সাথে তার মার, পলাশ সাহার সাথে তার ওয়াইফ এর, তার ওয়াইফ এর সাথে তার শাশুড়ির। এই সম্পর্কগুলো প্রত্যেকটাতেই আলাদা, আলাদা করে এফোর্ট দেওয়ার প্রয়োজন আছে। প্রত্যেকটাই শুদ্ধ, সুন্দর, স্বাভাবিক সম্পর্ক। ঠিক আছে? প্রত্যেকটা সম্পর্ককেই আমরা নার্চার করার মাধ্যমে চমৎকার একটা হেলথি লাইফ লিড করতে পারি। তারাও পারতেন। বাট তারা ফেইল করলেন কোথায়? হুম? এখানে পক্ষপাতিত্ব থাকবেই মানুষের। আপু মানে হিউমেন সাইকোলজি তো আসলে আমরা যেভাবে দেখে এসেছি সমাজ ব্যবস্থাটাকে বা আমি যেটা ক্যারি করছি, আমার ফ্যামিলিতে যেটা দেখেছি, আমার সমাজ ব্যবস্থায় আমি যেটা দেখেছি, ওটাই আমি ধারণ করি। তাই না? তো আমার কিন্তু বিশ্বাসটা বা বিলিফ সিস্টেমটা ওখান থেকে তৈরি হয়। আমি যখন কোনো অপিনিয়ন দিব, ডেফিনিটলি সেখান থেকেই আসবে সেটা। তো আমি যখন কথা বলছি, আমি হয়তোবা একটা পক্ষ নিয়ে কথা বলছি। আমি আমার ফ্যামিলিতে দেখেছি আম বেশ কয়েকটা দেখেছি যে ছেলের বউ খারাপ। হ্যাঁ? আমি আমার দেখেছি যে কন্টিনিউয়াসলি অনেক উচ্চাকাঙ্ক্ষী বা অনেক ডমিনেটিং টাইপের মানুষজন এসেছেন এবং তারা শুধুমাত্র নিজের অধিকার বোধেই সচেতন ছিলেন। হ্যাঁ? নিজের কর্তব্যবোধ বা দায়িত্বের জায়গাগুলোতে উনারা অ্যাবসেন্ট ছিলেন। আমার এরকম বেশ কয়েকটা ঘটনা হয়তোবা আছে। তো আমি কি করলাম? ডিরেক্টলি সুস্মিতা সাহাকে দোষ দিয়ে ফেলছি। আবার হয়তোবা আমি জাস্ট বলছি হাউ উই কালচারালি আমাদের কালচারাল এক্সপেরিয়েন্স গুলো আমাদের বিহেভিয়ার কে শেপ করে, রাইট? বা ওপিনিয়ন কে শেপ করছে। আবার আমি যদি দেখে আসি বা শুনে আসি বা এরকম একটা সোসাইটিতে বিলং করি যেখানে শাশুড়ি হয়তোবা আম কি বলব যে উনি অনেক বেশি ডমিনেটিং বা উনি উনার ছেলেটাকে সবসময় আগলে রাখতে চাচ্ছেন।
এবং একটা টেনডেন্সি বিয়ে দিলেই তো ছেলেটা বউয়ের হয়ে যাচ্ছে। আমি আমার ছেলেকে হারিয়ে ফেলছি। হুম? অদ্ভুত একটা কথা খুবই। মানে আমি আমার ছেলেকে হারিয়ে ফেলছি। আমার ছেলেটা বউয়ের হয়ে যাচ্ছে। মানে ছেলেটা বিয়ের আগ পর্যন্ত আমার, আমি ওন করছি। বিয়ের পরে ওয়াইফ ওন করছে। তখন আর আমি ওনারশিপ টা পাচ্ছি না। এরকম একটা সাইকোলজিতে যেহেতু আমাদের কালচারটা অনেকদিন ধরে আছে, আমাদের সোসাইটি এর মধ্যেই বাস করছে। যারা এটা অনেক বেশি দেখে এসেছেন তারা ডেফিনিটলি এখন হয়তোবা সুস্মিতা সাহাকে দোষ করবেন বা সুস্মিতা সাহাকে দোষ করবেন। আবার যারা দেখে এসেছেন যে আম কি বলব যে বউটা খুব ভালো। হ্যাঁ? কিন্তু শাশুড়িটাই ডমিনেটিং। শাশুড়িটাই এরকম যে ছেলের কাছ থেকে ওনারশিপ টা আসলে লুজ হুম। করতে চান না। তারা এসে শাশুড়িকে দোষ দিচ্ছেন। সো আল্টিমেটলি যেটা হয় কেউ আবার হয়তোবা আ ছেলে প্রপারলি ব্যালেন্স করতে পারছে না, সেটাকেও দোষারোপ করবেন। এখানে এই জায়গাটাতে আমার বলার আছে। ডেফিনিটলি উইল কাম টু দ্যাট পয়েন্ট। বাট আমি মনে করি প্রত্যেকটা সম্পর্ক কিছু দায়িত্ববোধ, কিছু এফোর্ট, কিছু রেসপনসিবিলিটি নিয়ে আসে। হ্যাঁ? এবং সম্পর্কে কিছু বেসিক মানদণ্ডের মধ্যে এগুলো খুব অন্যতম মানদণ্ড। এখানে যখন আমরা ভুলে যাই শুধুমাত্র নিজে কি পেয়েছি এবং নিজের কিছু স্বার্থপর কি বলবো উদ্দেশ্য হাসিল করার চেষ্টায় থাকি সারাক্ষণ। সেটা হোক বউ, সেটা হোক শাশুড়ি। আমি মনে করি সেখানে আর কোন হেলথি রিলেশনশিপ থাকে না। এই যে পুরা জিনিসটা যে ট্রায়াঙ্গেলটা, জি। আমার মনে হয় এটা 80% কেসেস এই ট্রায়াঙ্গেলটা খুব বাজে একটা ট্রায়াঙ্গেল। ইট নেভার ওয়ার্কস। আর খুব কম ক্ষেত্রে আমি দেখি যে জিনিসটা সুন্দর করে ওয়ার্ক করে। এখানে সবাইকে আসলে আমার মনে হয় এফোর্ট দিতে হয়। আর আ এই ট্রু। পলাশ সাহার ক্ষেত্রে যা দেখলাম ওভারঅল সেখানে মেবি সে নিজেও পারত না মানে পারছিল না ব্যালেন্স করতে অ্যান্ড তার মার ব্যাপারগুলো হয় কি ওভার এক্সপেকটেশন এটা একটা মেইন রিজন যেটা আমার মনে হয় যে এটা প্রবলেম ছিল। কারণ শাশুড়িরা আসলেও যদি আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলি যেমন মায়ের শাশুড়ি ওয়াজ ওয়ান্ডারফুল, আনবিলিভেবল একমাত্র ছেলে মা হিসাবে শি ওয়াজ আনবিলিভেবল। মানে আমি এরকম এক্সপেক্টই করিনি। ইভেন নট ইন মাই ড্রিমস। মানে নট অতিরিক্ত একটা ভালোও না যে একদম আমাকে এত আদর করতেছে যে আমি সাফোকেট করছি ওইটাও না। বাট ইউ নো শি ওয়াজ অ্যাকচুয়ালি মানে I've never been পারফেক্ট মাদার। loved and treated ওকে। like হু, হু। that. Even maybe at some cases in my own home the way she loved me যেটা আমি কখনোই বলব না আসলে। এইজন্যই বলতে পারি যে, you know যে শাশুড়িদের উপরে এরকম অনেক কিছু ডিপেন্ড করে। Had she not been like that হয়তো আমিও তখন আমার বেস্ট দিতে পারতাম না। সো আমি এখন নিজেও জানি না আমি শাশুড়ি হলে কেমন হব। বাট ওইটা যে আমার কাছে বেস্ট এক্সাম্পল। সো দ্যাটস হোয়াই আই আন্ডারস্ট্যান্ড যে শাশুড়িরা যদি আসলে একটু হেল্পফুল হয়, আবার অনেক সময় বউ আছে যে ঢুকেই পুরা একদম একটা চান্ডালিকা মোড়ে যে কোনো কিছু অ্যাডজাস্ট জি, করবে না এটা আসলে সেটাও আছে। পার্সোনালিটির উপরে ডিপেন্ড করে আমরা হুম, কে কেমন আসলে। আমাদের অ্যাডজাস্টমেন্ট করার কারণ অ্যাডজাস্টমেন্ট ইস দেয়ার এভরিওয়্যার। হুম, আপনি যেখানে যাচ্ছেন সম্পর্ক বলি বা আপনি ফ্যামিলি লাইফ বলি, ওয়ার্ক লাইফ বলি অ্যাডজাস্টমেন্ট কোথায় নাই? সব জায়গাতে আছে। এবং একটা ওয়েল অ্যাডাপ্টেশন, ওয়েল অ্যাডজাস্টমেন্ট আপনাকে যেকোনো একটা জায়গাতে সুন্দর সম্পর্ক বি ইট ইউর কলিগ, বি ইট ইউর ফ্রেন্ড, শ্বশুরবাড়ি যেখানে যে জায়গাতে হোক। এখানে একটা কথা না বললেই না। আমাদের প্রচলিত একটা ধারণা বা আমাদের মুখে একটা কথা চলে এসেছে যে আ শাশুড়ি তো মা, হ্যাঁ? শাশুড়ি তো আমার হুম, মা, হ্যাঁ? এবং আমার ছেলের বউও তো আমার মেয়েই। এইটাও হুম, একটা ভুল। হ্যাঁ, দেখুন আপু প্রত্যেকটা সম্পর্কের কিছু সুইট একটা ব্যাপার থাকে, জিস্ট থাকে। আমার মা তো আছে। হ্যাঁ, বায়োলজিক্যাল মাদার যিনি উনি আছেন। ডেফিনিটলি আমার শাশুড়ি কখনোই আমার মা হতে পারবেন না। বাট শি ইস মাই শাশুড়ি বা মাদার ইন ল। দ্যাট ইস আ ডিফারেন্ট রিলেশনশিপ রাইট? যেটা আমি হুম, নার্চার করতে পারি, যেটা আমি চেরিশ করতে পারি। এক্সাক্টলি, তাই না? আমিও যেমন উনার কখনো মেয়ে হতে পারব না। কখনোই এটা পসিবল না। হুম, বায়োলজিক্যালি এটা পসিবল না। বাট আ যখন আমরা এরকম একটা এক্সপেকটেশন নিয়ে আসবো যে, আমার শাশুড়ি তো আমার মা। হ্যাঁ? আমি একদম মাথার ভিতরে ইনস্টিল করে রেখেছি আমার শাশুড়ি আমার মা। হ্যাঁ? এট দ্য সেম টাইম শাশুড়ি এক্সপেক্ট করে রেখেছেন আমার ছেলের বউ তো আমার মেয়ে। মুখে বলছেন। আমিও মুখেই বলছি। বাট যখন একদম ফার্স্ট ডে তে তার সাথে একসাথে সংসারটা করা শুরু করছি, আ ছে আম মানে কি বলব যে গিভেন ইন এ সিচুয়েশন যেখানে আমার হাসব্যান্ড আছেন, একটা একান্নবর্তী পরিবার সবাই মিলে একসাথে আছি। আমি কি আদৌ আমার মার মার যে বিহেভিয়ার টা সেটা তার কাছ থেকে মানে পেলে কি আমি খুশি? লাইক ফর এক্সাম্পল যেমন আ আমি যদি একটু দেরি করে ঘুম থেকে উঠি আমি যদি একটু দেরি করে ঘুম থেকে উঠি, শাশুড়িকে দিয়ে বলি আগে, হ্যাঁ? বিকজ ওকে শাশুড়িকে দিয়ে বলছি যে, আমি যদি সত্যি আমার ছেলের বউকে মেয়ে হিসেবেই ট্রিট করি, তাহলে আমার মেয়ে যদি সকাল ১০ টা পর্যন্ত ঘুমোয়, আমার কিন্তু কোনো আপত্তি নাই। আমি ১০:৩০ টাতেও তাকে সুন্দর করে ডেকে তাকে নাস্তা দিব। একটু হয়তোবা বকাঝকা করব বাট ঠিকই তাকে তার কেয়ার এর জায়গাটাতে আমি বকা দিলেও কখনো ফিউচার বলেই জাজ বকা করব দিব না। যে তুমি যদি ওই শ্বশুরবাড়িতে গেলে এটা পারবা না করতে। তো ঠিক করো। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আসলে দায়িত্ববোধের জায়গাগুলো আমাদের শেখানো উচিত এবং ওই যে বললাম একান্নবর্তী পরিবারের ব্যাপারটা, ওখানে কিছু বলার আছে।
তো এটা আগে শেষ করি যে আ শাশুড়ি যদি একটা মেয়েকে তার ছেলের বউকে মেয়ে হিসেবেই ক্লেম করেন যে, "না ঠিক আছে ও তোমার মেয়ে।" তাহলে তাকে তার মানতে পারতে হবে যে আমার মেয়েকে যদি আমি 10:30 পর্যন্ত ঘুমানো অ্যালাউ করি তাহলে আমার ছেলের বউ যদি মেয়ে হয় আমাকে এটা অ্যালাউ করতে হবে। এট দ্য সেম টাইম ছেলের বউদের জন্য বলব যে আম ছেলের বউ যদি বলে যে, "না আমার শাশুড়ি তো আমার মা।" অফ কোর্স ওখানে একটা পজ দিতে বলব আগে। ফাইন। বিলিভ করছো যে তোমার শাশুড়ি তোমার মা? তাহলে তোমার শাশুড়ি তোমাকে ২-১ টা কটু কথা শোনালে মায়ের মতো করেই মানতে হবে। হুম, রাইট? এখন তুমি বেলা ১২টা পর্যন্ত ঘুমোলে। তোমার মা তোমাকে বলল, "হ্যাঁ, মহারানী তোর আজকে নাস্তা বন্ধ। হুম। হ্যাঁ, তোর নাস্তা নাই আজকে। খাবি না। আজকে সারাদিন খাওয়া বন্ধ।" তুমি কি করছো? তুমি কিন্তু ঠিকই "আরে মা" বলে হ্যাঁ। তুমি মাকে আবার জড়িয়ে ধরছো বা তুমি কিন্তু এক কান দিয়ে শুনে হুম, আরেক কান হুম। দিয়ে বের করে দিচ্ছ। ডোন্ট টেক ইট পার্সোনালি। বাট বাট তুমি যখন শ্বশুরবাড়িতে শাশুড়ির এত বেশি বলতে হবে না হুম, নেগেটিভলি। হুম। শুধুমাত্র শাশুড়ি যদি বলে, "বৌমা ১২টা তো বাজলো। এত বেলা পর্যন্ত ঘুমোলে?" শুধু এতটুকুও যদি বলে, সো ইউ টেক ইট পার্সোনালি অ্যান্ড ইউ কল ইউর হাসব্যান্ড যে, "ওকে জানো এটা হয়েছে অ্যান্ড শাশুড়ি কিচ্ছু বলতে হবে না আপু। শাশুড়ি যদি খাবে তো, "হুম, গুড মর্নিং।" বাস। ইয়েস, গুড অ্যান্ড মর্নিং।" সত্যি স্পিকিং অফ হুইচ আমি কিন্তু ঘুম থেকে ১২টা অনেক আর্লি বলব। আমি ১টা ২ টায় উঠতাম। বিয়ের পর ওকে। অ্যাজ ফরএভার আমি একটা মানে I'm a নাইট পারসন। বাট ওইটাই বললাম যে দ্য মানে বিউটি অফ মাই শাশুড়ি ওয়াজ দ্যাট আই স্লেপ্ট ওয়েল। আর আমি ঘুম থেকে উঠে সে ওভাবেই আমাকে নরমালি কি খাবো, কফি খাবো না জিজ্ঞেস করতো অ্যাজ ইফ আমি সকাল ৭ টায় উঠলাম। অ্যান্ড নট আ সিঙ্গল ডে। আর ওটা আমার বাসায় ঘুমের মধ্যে বুক ধড়ফড় করতো, "আল্লাহ আমি উঠতে পারতেছি না। আমার এত ঘুম আসে।" মা তো অনেক রাগ উল্টো হতো হ্যাঁ, বাট আরকি ব্যাপারটা। সেখানে ইট ওয়াজ লাইক মাই মানে সেফ অ্যান্ড পিস জায়গা যে আমি জানি I will not be judged by that. So একটা শাশুড়ি ক্যান অ্যাকচুয়ালি বি লাইক দ্যাট। অফ কোর্স। বাট এইজন্যই যেটা বললাম যে এই কনভারসেশন শেষ তার মানে হবে না। সব শাশুড়ি আসলে টক্সিক না। না, 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 হ্যাঁ, না। আমাদের ইটস এরকম হাউ ইউ আর এস আ এক্সপেরিয়েন্স পারসন। ডেফিনিটলি আছে। এক্সাক্টলি আপু। তো এই পলাশের ব্যাপারটা যেহেতু শুরু করেছিলাম এটাতে জাস্ট একটু বলি। হেলথি ব্যালেন্স করতে পারাটা আ অনেক ইম্পোর্টেন্ট। হুম? ওয়াইফ এবং মায়ের মাধ্যমে। কারণ এই রোলটাতে কিন্তু একজন ছেলে নতুন। দেখুন মা মায়ের জায়গায় আছে হুম, তার এক্সপেকটেশন নিয়ে সামহাউ সে জেদ করে কান্নাকাটি করে তার অধিকার আদায় করেই ফেলেন। সামহাউ করে হুম, ফেলেন। ওয়াইফের জায়গাতে আছেন, কষ্ট উনি পাচ্ছেন। এই কেসে কষ্ট পাচ্ছেন বা অন্য কেসগুলোতেও প্রচুর সাফার করছে মেয়েরা। বাট আল্টিমেটলি একটা হেলথি ব্যালেন্স তৈরি করা দরকার ছেলেটার। ব্যালেন্স তৈরি করা দরকার ছেলেটার। আমি যে বলছি আমিও কিন্তু একটা সোসাইটাল এক্সপেকটেশন তার উপর চাপিয়ে দিচ্ছি। হুম, এই প্রেশারটা ছেলেদের আছে অ্যান্ড আই ফিল পিটি ফর দেম। হুম। সত্যি কথা। আসলে। হ্যাঁ? যে আসলে সে করবেটা কি? একদিকে তার মা ইমোশনাল একটা জায়গা। ওয়াইফ যাকে সে যেতে প্রেয়সী, তাকে সে ভালোবাসেন। তাই না? তো দুদিক মেইনটেইন করাটা এজন্য করে আসলে বলি যে এটা আসলে খুব ইমপ্র্যাকটিক্যাল হবে আমাদের সবার জন্য। যে আমি একান্নবর্তী একটা পরিবারে থাকতেও বলব। এট দ্য সেম টাইম আমি আমার মায়ের সাইকোলজি বুঝে চলবো। তাকে হ্যাপি রাখবো এবং আমার ওয়াইফের সাইকোলজি বুঝে চলবো, তাকেও হ্যাপি রাখবো। আমি জাস্ট ইম্পসিবল বলব এটাকে। এটা অসম্ভব। হুম? আমি এখন 2025 এ আমি হয়তোবা জাজড হতে পারি এটার জন্য বাট আই মাস্ট সে দ্যাট যে আ এই সময়ে এসে আমরা একটা সময় হতো না যে আমরা সবাই একসাথে থেকেছি। দাদা-দাদি, চাচি, ফুফিরা একসাথে থেকেছি। মজা করেছি। যৌথ পরিবার ছিল। একান্নবর্তী পরিবারগুলোতে সবাই মিলে একসাথে রান্না হতো, এক টেবিলে খাওয়া হতো। কত মজা হয়েছে। আমরা মজা করেছি। বাট ডু আই থিংক অ্যাবাউট আওয়ার মাদার বা যারা আসলে বউ ছিলেন, তাদের লাইফটা কেমন ছিল? তাদের কোনো প্রাইভেসি ছিল কি? তাদের কি কোনো না বলা কষ্ট আছে? যেটা আসলে তারা কখনো কাউকে মুখ ফুটে বলেননি বা বলতে পারেননি? এখন তো আমরা অনেক কথা বলি। এখন শাশুড়ি ধমক দিলেই ভাইরাল হয়ে যাই আমি Facebook এ এসে। ঠিক আছে? কিন্তু তখন কি করতেন তারা? How did they handle it? ঠিক আছে? ওই জিনিসটা তখন তো বলার জায়গা ছিল না। আমরা একান্নবর্তী পরিবারকে খুব গ্লোরিফাই করেছি। স্টিল নাও সেটা গ্লোরিফাই করা হয়। স্টিল নাও যদি একজন আ মানে একটা কাপল আলাদা থাকা শুরু করেন, নিজেদের মতো করে সংসার করেন, আমরা সেটাকে একটু নাক সিটকে দেখি। একটু মানে নেগেটিভলি দেখি। হ্যাঁ? যে ওকে এসেই কাট অফ করে দিয়েছে। আলাদা হয়ে গেল। একক পরিবার। ঠিক আছে? ব্যাপারটাকে একটু নেগেটিভলি দেখার ব্যাপার কিন্তু আছে। আমরা এখনো একান্নবর্তী পরিবারকে গ্লোরিফাই করছি। আ যৌথ পরিবার এর আইডিয়াটা আপু আসলে আমি বলব না যে খারাপ। বাট এটার যে নেগেটিভ কনসিকুয়েন্স গুলো আছে, মানে এতগুলো মানুষকে হ্যান্ডেল করা, সবার সাইকোলজি বুঝে চলা, আ এটা আমি বলব যে নিয়ার ইম্পসিবল আসলে। হ্যাঁ? একদম অসম্ভব এখনকার সময়। প্রত্যেকটা মানুষের কিছু এক্সপেকটেশন থাকবে। তার রিলেশনশিপ নিয়ে, তার নতুন তৈরি করা সংসার নিয়ে। মোস্ট অফ দ্যা মানুষের আমি যদি বলি মেয়েদের এখন বিয়ের পর
বিয়ে হচ্ছে, সে তার শাশুড়ির সাজানো সংসারে যাচ্ছে। একান্নবর্তী পরিবারের হুম। কথা বলছি। সে তার শাশুড়ির সাজানো সংসারে যাচ্ছে যেখানে একটা গ্লাস কেনার বা একটা পর্দার কালার চুজ করার অধিকারটুকু তার নাই। কেন? সেই মেয়েটার কি একটা স্বপ্ন থাকতে পারে না আমার একটা ছোট্ট সংসার হবে? সেখানে আমি গ্লাস, প্লেট, চামচ আমি নিজের মতো হুম। করে করব। আমার লিভিং রুমটা হালকা ইয়েলো হবে। আমার পর্দার কালার গুলো ব্লু হবে। আমার ফ্রেন্ডরা আসবে বাসায়, আমার আমি ফ্রেন্ডরা হোস্ট আসবে। করব, আমি আমরা একটু গল্প হোস্ট করব, করব, বসে নিজের মতো থাকবো। করে রান্না করব। হ্যাঁ। একান্নবর্তী পরিবারে ১ম এই যখন গিয়ে আমরা এই আমাকে মানিয়ে নিতে হবে। তার মানে কি? মানে আমার মানে পজিশনটা কোথায়? আমি তো একটা আইডেন্টিটি ক্রাইসিস এ ভুগছি। আমি কে এখানে? আমার কোনো এম্পাওয়ারমেন্ট তো নাই। তো যখন আমার এম্পাওয়ারমেন্ট থাকছে না, আমি কিন্তু আন্ডার কনফিডেন্স এ ভুগতে আল্টিমেটলি শুধুমাত্র এমন না যে আমি সেখানে খুব মানে লাভ পাচ্ছি, আনকন্ডিশনাল ভালোবাসা পাচ্ছি। সবাই কিন্তু আপু ভালো শাশুড়ি না বা সবার এমবারেন্স কিন্তু একরকম থাকে না। সেখানে আবার জাজমেন্টেরও শিকার হচ্ছি। মিনিমাম প্রাইভেসি টুকুও কিন্তু থাকে না। আমাদের এই কেসটা যেইটা দিয়ে হ্যাঁ। আমরা শুরু করেছি, আমি যতটুকু শুনেছি মিনিমাম প্রাইভেসি টুকু তাদের ছিল না। এটা তো আপু তারা ধরেন একটা ছোট শহরে থাকতো বা জি, জি, কিছু, জি। বাট এইরকম কিন্তু ধরেন আর্লি 90s আর্লি 2000s এও কিন্তু জি, আমাদের মানে একদম মানে হাই সোসাইটিতেও কিন্তু এরকম মানে এডুকেটেড ফ্যামিলিজেও কিন্তু আমার মনে হয় এরকম প্রাইভেসি ইনভেশন হতো। হতো, হতো, পার্সোনাল হতো। স্টোরিজই আছে এখনো এরকম। হয়, হ্যাঁ। এখনো হয়। ঠিক আছে? এখনো হয়। কোথায় যেন এই মেনেই নেওয়ার ক্ষমতাটা থাকে না। বিশেষ করে শাশুড়িদের জন্য বলব। আই এম ভেরি সরি টু সে দিস বাট দিস ইস ট্রু যে ছেলে বিয়ে করেছে নতুন বাট তারা হানিমুনে যাবে। বাট ছেলে আর ছেলের বউ একসাথে হানিমুনে যাচ্ছে সেখানে মাও যাচ্ছে সাথে। I can't accept হুম। this কারণ আপু মানে তাদের নিজেদের মেয়েটার তো একটা স্বপ্ন আছে এবং ছেলে আর ছেলের বউ নতুন একটা জীবন শুরু করছে। তাদের প্রত্যেকটা মোমেন্ট এখন প্রেশিয়াস, তাই না? এই সময়গুলোর উপর ভিত্তি করে তাদের পুরা কনজুগাল লাইফ আগামী 30-40 ইয়ার্স চলবে। রাইট? তো ওই সময়টাকে তো আমি ভিত্তিপ্রস্তর স্থাপন তো করতে দিচ্ছি না। রাইট? মাঝখানে একটা বার হয়ে দাঁড়িয়েছি। তো এই জিনিসটা আই থিংক যে আমরা একান্নবর্তী পরিবার ঠিক আছে। বাট আমরা এতটাও গ্লোরিফাই যাতে না করি এবং নিজেদের মতো করে থাকার অধিকারটুকু নিশ্চিত করাটা আমি মনে করি এখনকার সময়ে সময়ের দাবি আসলে। আমি যদি মানে আমি জানি I'll be judged and আল্লাহই জানে সবাই কি বলবে। মানে জাস্ট টেল মি ইফ আই এম অ্যাবসোলিউটলি রং। হুম, আমার কাছে হুম, মনে হয় যেটা যে যদি আমি ল বানাতে পারতাম বা প্রাইম মিনিস্টার হতাম হুম, বা একটা কিছু আমার কথা যদি ম্যাটার করত, আমি হয়তো ২ টা জিনিস ওভাবেই চেঞ্জ করতাম জাস্ট যেন সবাই যে যার জায়গায় ভালো থাকে। একটা হচ্ছে হলো গিয়ে যে ফার্স্ট একটা কারণে একটা ছেলে বিয়ে করার পর লাইফটা ওর মা-বাবার বাসা থেকে শুরুই করে কারণ ছেলেটা ইন্ডিপেন্ডেন্ট না। হি হুম, ক্যানট হুম, হুম, অ্যাফোর্ড হিজ ওন সংসার, বাসা হুম, ভাড়া হুম, হুম, এগুলো আর মেয়েটা না। হুম, সো ইয়াং আমার কথা হচ্ছে যে যদি একসাথে থাকলে প্রবলেম হবেই তখন ডোন্ট গেট ম্যারিড ইয়াং। ট্রু, ট্রু। আরেকটা হচ্ছে যে এই যে একসাথে থাকার কনসেপ্টটা যে হুম, একটা হুম, মেয়েকে 100% ওর একটা একমাত্র মেয়ে যদি সে হয়, হুম। ওর মা-বাবাকে ছেড়ে ওই শ্বশুরবাড়িতে ঢুকতে হবে। ওরই ছেড়ে আসতে হবে ওর মা-বাবাকে, আবার ওর থেকে এক্সপেক্টেড যে তুমি ওদের কালচারে অ্যাডজাস্ট করো। কালচারে অ্যাডজাস্ট মানে কিন্তু আপু এভরিথিং ইস আ কালচার। এভরিথিং ইস একেকটা কালচার। বাসার খাওয়ার টেবিলে কি খাওয়া থাকা থেকে শুরু করে ওরা বিকালে কি নাস্তা খায়, ওদের মেহমান আসলে ওরা কি করিবেন, ওদের পয়েন্ট অফ ভিউ এভরিথিং ইস আ কালচার। একটা নতুন করে মেয়েটাকে অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু তারপর যদি ওই মেয়েটা যে বলে ধরেন একমাত্র মেয়ে মা-বাবার যে আমরা এখন আলাদা থাকি। আমরা আমাদের তখন আমার মা-বাবার কি হবে? ওই দিক দিয়ে ওর মা-বাবাকে যে ও একমাত্র মেয়ে ছেড়ে আসতেছে আমাদের সোসাইটির এইটার এক্সাক্টলি। কোনদিন কোন কখনো দেখে সলিউশন না, কখনোই দেখলামই দেখে না। না। হুম, হুম, হুম। তুমি যদি একমাত্র মেয়ের মা-বাবা হও তোর একা মরতে হবে তোমাদের দুজনকে। হুম, ছেলে হলেও তোমার বউ নিয়ে আসবে আর ছেলেটা কন্টিনিউয়াস আমার মা একা। বা হুম, আমার হুম। বাবা মারা গেছে, আমার মা একা। ছেলের মা একা হ্যাঁ, একাকিত্ব। মেয়ের মা একা হ্যাঁ, বাট নরমাল। আমার মনে হয় যে আমি নিজেও একটা মা, একমাত্র ছেলের মা। আমি আ মা obviously আল্লাহ নিজে বলছে যে ৩ বার মা, তারপরে বাবা সবই ঠিক। বাট তারপরে এই মা ফিগারটাকে ওভার গ্লোরিফাই করে তারপরে জিনিসটাকে পাওয়ার কার্ড বানায়। এখান থেকেই কিন্তু সব প্রবলেমের শুরু। তো মনে হয় যে ইয়াং বিয়ে করা দরকার। এস্টাবলিশড হয়ে বিয়ে করে 100% আমার মনে হয় যেকোনো ক্ষেত্রে একটা হাসব্যান্ড ওয়াইফ এর একসাথেই লাইফ শুরু করা উচিত। আইদার অন্য ফ্লোরে তোমরা একই বিল্ডিং এ থাকো বা যেটা অন্য বেসিক ফ্লোরে। প্রাইভেসি ইনভেশন যাতে না হ্যাঁ, হয়। মানে এটা, তাই একটা না? মেয়ে ডিজার্ভস টু হ্যাভ হার ওন কিচেন আনলেস ও নিজে একদম, চায় না। একদম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ আমার মা-বাবা আসতে পারে আমার সাথে দেখা করতে। মানে হ্যাঁ, হ্যাঁ, একটা হ্যাঁ। মানে আলাদাই প্রতিটা আমার ঘরটা নিজের মতো করে সাজাবো। শুরু থেকে। আর ঠিক আমার আছে? মনে এই হয় জিনিসটাই। ছেলেদেরকে এটা মাথায় ঢুকে বড় করা উচিত যে বিয়ে করো ওকে যাকে তুমি ভালোবাসো তখনই when you can afford it। এই কারণে সবকিছু গ্যাঞ্জাম হয়ে যাচ্ছে। আমার মনে হয় এই পুরো কালচারটাই আমাদের কালচারটাই এই একটা মানে এই যে ৯১ আমি নিজেও ছোটবেলায় জয়েন্ট ফ্যামিলি মানে ছিলাম টিপিক্যাল জয়েন্ট ফ্যামিলি। বাবা, মামা, চাচা ইটস জি, জি। ফান। অনেক মানুষের আদব ইটস ফান ফর আস ফাইট ফর বাট হ্যাঁ। নট ফান ফর হ্যাঁ, দেম, আমি তাই কিন্তু I না? still remember যে আমার মার জন্য অসুবিধা হতো যে আমাদের পরীক্ষার সময় আমাদের ফুপুরা যদি বাসায় আসতো ট্রু, বা ট্রু। একটু আমাদের একা একটা নিজেদের প্রাইভেট স্পেস, হুম, 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 হুম। আমাদের একা ডিনার বা আমাদের জন্য একটা মানে she fought her whole life না তারপর তো আমরা
হুম, হুম, বাট অলসো আমার দাদু অ্যামেজিং ছিল। মানে আমার মা এখনো যদি বলে না আমি আম্মাকে মিস করতেছি, আমি মনে করি আমার নানি, পরে বলে না এটা আমার দাদু। ওকে, সো অলরাইট। ইভেন ইফ ইউর শাশুড়ি ইজ রিয়ালি গুড অ্যান্ড অল বাট তারপরেও না জিনিসটা হয় না। ওই যে একটাই স্ট্রেস কথা যে থাকে, স্ট্রেস একটা থাকে। জঙ্গলে একটা লায়নই রাজা হইতে পারে। সো ট্রু। প্রত্যেকটা মেয়ের ড্রিম অ্যান্ড বাই দ্য টাইম একটা মেয়ে ওর লাইফে ওর নিজের সংসার পায় ওর বয়স ৫০, ৪০। সো হয় কি ওই ফান ওই শক্তিটাই শরীরে চলে যায়, ইচ্ছাটাই চলে যায় টু হ্যাভ আ তার মানে কালচারটাই কালচারটা আমি একটু আমি ল মনে করি বানায় বেঁধে সংশোধন বন্ধ করে দিতাম। তো এক্সাক্টলি আপু। I agree with I agree with this. অ্যান্ড আই ক্যান সে দ্যাট কারণ আমি আমার কোনো কমপ্লেইন নাই আমার শ্বশুরবাড়ির এগেইনস্ট। মানে হুম, হুম। আমার ইনফেক্ট আমি আমার লাইফের সবচেয়ে দ্যা মোস্ট পিস, লেস জাজমেন্ট, আরাম, ঘুম সবই আমি আমার ফাদার ইন ল, মাদার ইন ল থেকে মানে পেয়েছেন। আমি পেয়েছি। অ্যান্ড আই এম সো কানেক্টেড টু দেম। দ্য ওয়ে আই আন্ডারস্ট্যান্ড দেম, দে আন্ডারস্ট্যান্ড মি। মানে এই বন্ডটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট বন্ড ইজ মাই ইন-লস। হুম। সো এজন্যই আই ক্যান অলসো সে যে ভালো শ্বশুরবাড়ি যদি না পড়ে, তাহলে অনেক সময় ভালো শ্বশুরবাড়িও তো ভালো না। ইউ ওকে। ক্যান নেভার ডিফাইন মানে মানে কার এক্সাক্টলি, কাছে কে ভালো? এক্সাক্টলি। হ্যাঁ, সম্পর্কগুলো ভালো থাকার মানে আম যত্ন থাকবে, রেসপেক্ট থাকবে, আ রেসপনসিবিলিটি থাকবে, স্পেসও থাকবে। হুম। ঠিক আছে? এটা প্রত্যেক সম্পর্কের জন্য খুব ইম্পোর্টেন্ট। স্পেসটা যখন না থাকে তখন আস্তে, আস্তে রেসপেক্ট এর জায়গাটা আমরা হারিয়ে ফেলি। হুম? হুম। প্রাইভেসি অ্যান্ড স্পেস তো আসলে মেইন তখন কি জিনিস। আর হয়? মানে এখন যদি আমি আমার ছেলের বউকে আমার সাথে রাখি, ওকে একদম গলা চিপা একটা আদর করে তো ওয়েট করব, আমি কবে মারা যাবো। মানে অ্যাকচুয়ালি লিটারালি আমি এমন একটা মানুষকে পালতেছি who is just waiting for me to die যে তুই মর, ট্রু, ট্রু। তারপর আমি আমার লাইফ পাবো। এটা তো এক্সাক্টলি রাইট। কারো আমার সাথেও ফেয়ার না যে কেউ চাবে আমি মারা তাই না? যাই, তাই তাই না? না? এটা বোঝাবে কাকে আর বলেন? তখন আমার ছেলেও আমার যে চেহারাটা দেখবে, ওরও আস্তে, আস্তে আমার প্রতি লাভ এই সফটনেস টা আর থাকবে না। সো আমি কেউ না এটা বলার, বাট আমার এই সিস্টেম কারণ I feel bad for পলাশা বিকজ আসলে আমি বুঝি যে কতখানি টর্ন হলে একটা মানুষ এরকম একটা অ্যান্ড ডিসিশন হয়তো নিতে তার পারে। আ নিজের ওয়ার্ক ক্ষেত্রেও প্রবলেম ছিল যে সে নিতে পারেনি। অবভিয়াসলি যারা স্ট্রেস হ্যাঁ, হ্যাঁ, এই কিউমুলেটিভ রাস্তাটা বেছে স্ট্রেস নেয় থাকলে তারা তো ডেফিনিটলি হুম, হুম, হুম। সাইকোলজিক্যালি ফিট না। Why ট্রু, would ট্রু। somebody মেন্টাল হেলথ ইস্যুস তো ডেফিনিটলি হয়তো ছিল। বাট ফ্যামিলি ইস্যুস এর কথা বলে যেহেতু এটা মানে সামনের দিকে এগিয়েছে। সো আই থিংক এখানে ফ্যামিলির জায়গা থেকে অন্ততপক্ষে যেটা আমরা আমাদের সামনে এসেছে, সেটা তো সলভ করতে পারি বা এট লিস্ট একটা স্টেপ নিতে পারি। আসলেও। আচ্ছা আপু এটা গেল। এটা জীবনে শেষ হবে না এই টপিক নিয়ে কথা। আরেকটা যেটা খুবই দুঃখজনক অ্যান্ড ভয়ংকর আরেকটা নিউজ এর মধ্যে আমরা দেখলাম। সেটা হচ্ছে যে আ ১২ বছরের একটা ছেলে মনে হয় ও ক্রিকেট খেলতো। ওকে আম পানিতে পাওয়া গেছে যার বডি। আর ওকে হত্যা করে ওর ৩ টা ফ্রেন্ড। ওদের বয়স ১৩-১৪ হুম, যদিও হুম, আমার ওদের সাইজ দেখে মনে হচ্ছে ওরা নট মোর দ্যান 13 হুম, 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 ১২ থেকে ১৩ আপনিও হুম, হুম। হয়তো এটা দেখেছেন। জি, জি, আমি যে দেখলাম। আ যেটা দেখলাম যে ওদের কনফ্লিক্ট হয়েছিল একটা যে আ হ যে ছেলেটাকে তারা হত্যা করে তার মা গিয়ে নাকি কনফ্লিক্ট মিটমাট করে দিয়ে আসে। হুম, তারপরে ইট ওয়াজন্ট এক্সপেক্টেড যেরকম হবে। ওই ৩ টা ফ্রেন্ড আবার ওকে খেলতে বলার কথা বলে নিয়ে গিয়ে এই হ্যাঁ, জিনিসটা হ্যাঁ, হ্যাঁ। করে। সো what I believe then obviously আপনি আপনার এক্সপার্ট ওপিনিয়ন দিবেন যে আম যে চলে গেল সে তো চলেই গেল। হুম, সো এই ৪ টা বাচ্চা এখানে ইনভলভড। হুম, ৪ টা সেপারেট প্যারেন্ট দের বাচ্চারা। এখানে কোনো আপন ভাই ছিল না কেউ। সো যে মার্ডারড হয় বা যারা এটা করে যদি মা-বাবারা আমার মনে হয় আজকাল আমরা অনেক বেশি ফোকাসড যে ওকে আমি সোশ্যাল মিডিয়া দিব না। আমি ওকে টাইম মতো ঘুম পাড়াবো, বই পড়া শিখাবো, ওকে আমরা আদব-কায়দা আমরা এগুলোতে খুবই ফোকাসড অ্যান্ড উই থিংক দ্যাট উই আর ডুইং আ গুড জব। সো হুম, আমরা যখন খালি চোখে দেখি যে আমার বাচ্চার রুটিনটা ঠিক, ও আমার চোখের সামনে আছে, আমরা মনে করি ইটস অল গুড। বাট দেয়ার আর থিংস যেটা আমাদের চোখের আড়ালে হয়, যেটা আমরা চোখ দিয়ে দেখি না। সো আমার মনে হয় যদি একটা সেট অফ প্যারেন্টস ও যদি কোনো একটা বাচ্চার সাথে ডিপলি ক্লোজ হতো, কানেক্টেড থাকতো, রোজ একটা এটলিস্ট ১৫-১৬ মিনিট সিরিয়াসলি কথা বলতো যে, "ইউ নো তোমার যে প্রবলেমটা ছিল, এখন ঠিক হয়ে গেছে নাকি? তুমি কি তোমার হয়তো ওরা তো ১২-১৩ বছর they wouldn't be able to mask the whole thing ওদের তো হয়তো এই ঘটনাটা ঘটানোর আগে হুম। মা-বাবা আইডিয়া করতে পারত, তাই না? যে হি ইস গোইং থ্রুগ সেটার ভেতরে সামথিং, কিছু একটা হি চলছে ইস যেটা প্ল্যানিং ট্রু, সামথিং। ট্রু। ওকে আর প্লাস যদি ওকে আমরা না বুঝলেও যদি কথায়, কথায় বলতো কাইন্ডনেস কি এটা করা তাহলেও তো ওরা হয়তো বিবেক জেগে উঠত। ক্লিক বাট করত। এমন একটা জিনিস একটা ১৪ বছরের বাচ্চারা কিভাবে পুল অফ করে ফেলে? করার পরেও কিভাবে তখন মানে একটা তো বাচ্চা যদি একটা কারো জিনিস চুরিও করে আমরা ওর অ্যাক্টিভিটিতে দেখলে বুঝবো দ্যাট ও কিছু হুম, হুম, মানে হুম। মা-বাবারা যে জিনিসটা দেখলো না, চোখে পড়লো না, বুঝলো না যে ওদের ৩ টা ১৩ বছরের ছেলে এটা প্যারেন্টদের কি অ্যাডভাইস দিতে চান? হাউ টু হ্যান্ডেল দিস? আম আসলে ঘটনার সূত্রপাত শুধুমাত্র আমি এখানে বলব না যে এটা তো শেষ হলো। একটা ইনসিডেন্ট বা নেগেটিভ ইনসিডেন্ট ডেফিনিটলি আমরা এরকম চাই না আর দেখতে। একটা নেগেটিভ ইনসিডেন্ট দিয়ে আমরা জানলাম। আমাদের চোখের সামনে আসলো। বাট আমি যে চলে গেছে আমাদেরকে ছেড়ে সে তো চলেই গেছে। বাট যে ৩ জন আছে আমাদের মধ্যে ওরাও ছোট মানুষই। ওরাও বাচ্চা। হ্যাঁ? একটা সময় ওরা লিড করবে। একটা সময় ওরা বড় হবে, অ্যাডাল্ট হবে। ঠিক আছে? ওদের ভেতরে আমাকে যেটা সবথেকে বেশি ভাবায় যে ওদের ভেতরে আপু
আম এত আক্রোশ, এত ক্ষোভ, এত অভিমান, এত রাগ এটা কেন? এটার সূত্রপাতটা কোথায়? এটার রুটটা কোথায়? হ্যাঁ? আমরা আসলে কোথায় ফেইল করছি? আমাদের ব্যর্থতার জায়গাটা কোথায়? এই ব্যর্থতার সূত্র খুঁজতে গেলে একদম পেছন দিকে যেতে হবে যে প্যারেন্টিং টা কেমন ছিল আসলে? এই যে আপনি বলেছেন মাত্র যে প্রত্যেকদিন আমার বাচ্চার সাথে কথা আ বলা। এট লিস্ট ১৫ থেকে ১৬ মিনিট একটু বসা, সময় দেওয়া। কিভাবে সময় দিব? বাচ্চা তো দরজা বন্ধ করে বসে থাকে সারাদিন। ও তো আমার সাথে কানেকশন ই ফিল করে না। কোন বন্ডেড কোন বন্ড ফিল করে না। ইমোশনাল কোন আ বন্ড বা ইমোশনাল কোন কানেকশন তো ও আমার সাথে ফিল করে না, এটা শেয়ার করবে। ডেভেলপ করাটা মা-বাবাদের এক্সাক্টলি। ওইজন্যই বলছি যে পজিটিভ প্যারেন্টিং এর জার্নি টা আমাদের একদম শুরু থেকে শুরু হওয়া উচিত। অনেকেই আমাকে বলে, হ্যাঁ, দ্যাট ইস a হিউজ জার্নি। হ্যাঁ, দ্যাট ইস a হিউজ জার্নি। একদম শুরু থেকে আমরা কিভাবে করে আসলে বাচ্চাদেরকে রেইজ করব। আ ইট ইস নেভার টু লেট। আমি আজকে যদি জানতে পারি ডেফিনিটলি আমি আজকে আমার যে বাচ্চার বয়স আমি এখান থেকে শুরু করতে পারি। হুম। আমার শেখার শেষ নাই। আমার এই আ কি বলে স্ট্র্যাটেজি গুলো এপ্লাই করার কোন শেষ নাই। হ্যাঁ? বাচ্চারা এখনো ছোট। এখনো অনেক কিছু আছে করার। এই ৩ টা ১৩ বছর বাচ্চার যে ওরা ৩ জন ওদেরও আমি বলব না যে ওদের লাইফ শেষ। আমি এখনো বলব না যে ওদের প্যারেন্ট ওদের বাবা-মার কিছুই করার নাই। একটা ভুল ওরা করেছে। যাতে ওরা প্রপারলি এখন শিক্ষা নিয়ে সুন্দর করে ওদের তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? সো ওরা ঠিকঠাক মতো মানুষ হতে পারে। তার পেছনে অনেক কিছু করার আছে। বাট আসলে এই দিনটা কেন দেখতে হচ্ছে? কেন এরকম বাচ্চা আমরা এরকম বাচ্চাদের ভিতরে এত ক্ষোভ আক্রোশ ঢুকিয়ে দিচ্ছি? ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত কোন ফ্যাক্টর গুলো আসলে কাজ করেছে? এজন্য করে বলি যে পজিটিভ প্যারেন্টিং টা ইম্পোর্টেন্ট। অনেকে আমাকে প্রশ্ন করে যে পজিটিভ প্যারেন্টিং কবে থেকে শুরু করব? কখন থেকে? কোন এজ থেকে আসলে পজিটিভ প্যারেন্টিং এর জার্নি শুরু করার কথা? আমি বলি, "The moment you will get to know যে you are pregnant, হ্যাঁ? You conceived, ১.৫ মাস প্রেগন্যান্সি, ২ মাস প্রেগন্যান্সি তখন থেকে আপনার পজিটিভ প্যারেন্টিং জার্নি শুরু হবে। তখন থেকে আপনি আর একা নন। হ্যাঁ? একটা হার্টবিট করছে আপনার ভেতরে। ওই মোমেন্ট থেকে আপনার পজিটিভ প্যারেন্টিং জার্নি শুরু হবে। And the sooner you will start your positive parenting journey, the better your outcomes will be." ঠিক আছে? যত দ্রুত সম্ভব। আমি যদি আজকে জানি তো আজকে থেকে। আমার বাচ্চার বয়স ২ বছর, এখন থেকেই। ঠিক আছে? সো এইটা একটা বিষয়। আ একদম আর্লি এইজ এ আম একটা বাচ্চার বয়স যখন 0 to 3 তখন ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে যে আ তখন বাচ্চাদের ব্রেইন এর ভেতরে প্রত্যেক সেকেন্ডে নোট ইট আপু। প্রত্যেক সেকেন্ডে 1 মিলিয়ন নিউরাল কানেকশনস হয়। ঠাস, 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 ঠাস করে ওয়াও! সিন্যাপস এর কানেকশন গুলো হচ্ছে। প্রত্যেক সেকেন্ডে 1 মিলিয়ন নিউরাল কানেকশন হচ্ছে। তার মানে তাদের নিউরন গুলো জাস্ট রিসিভ করার জন্য ওপেন। আমি যা দিব, যা শেখাবো তাই রিসিভ করবে, তাই শিখবে। দে আর দ্যাট মাচ অ্যাক্টিভ। তো ওই সময়টাতে আমাদের বড় একটা দায়িত্ব অ্যাজ এ প্যারেন্ট যে আমি আমার বাচ্চার নিউরনগুলোকে নেগেটিভ স্ট্রেস থেকে বাঁচাবো। 0 থেকে ৩ বছর বয়স। বাচ্চা কই থাকে? বাসায় থাকে। কার কাছে বেশি থাকে? মার কাছে বেশি থাকে, বাবার সাথেও থাকে। তো প্যারেন্টস, তাই না? তো 0 থেকে 3 ইয়ার্স এর সময়টাকে আমরা বলি গোল্ডেন ইয়ার্স। এই গোল্ডেন ইয়ার্স এ আমি কতটুকু এফোর্ট দিতে পারছি তার উপরে অনেকাংশে ডিপেন্ড করে ১২ বা ১৪ বছর বয়সে আমি অ্যাজ এ টিনেজার আমার বাচ্চাটাকে কিভাবে বিহেভ করতে দেখব। ঠিক আছে? অনেক ক্লায়েন্টস আমার কাছে আসেন এখন যারা যাদের বাচ্চার বয়স ১৩-১৪ যে কেসটা আমরা বলছিলাম ওরকম টিনেজ বাচ্চাগুলো। তাদের বাবা-মা আসেন। এসে বলেন যে, "আপু আমার বাচ্চার আম আ বন্ধু হতে চাই।" ওকে ফাইন। তখন আমি বলি হাসতে, হাসতে যে, "আজকে মনে হচ্ছে বন্ধু হতে চান? ওকে ফাইন। দেন ওকে ফাইন। আমরা কি করতে পারি?" ঠিক আছে ডেফিনিটলি আমরা তাকে হেল্প করব। কি করে উনি যেহেতু এখন রিয়ালাইজ করছেন, এখন উনি কি করতে পারেন। বাট হুট করে সবকিছুই আমরা চাইলেই সময় হারিয়ে বলে না, "সময় গেলে সাধন হবে না" একটা কথা? এটাকে বিলিভ করি আমি। কারণ একটা সময় আমি ০ থেকে ১২ বছর বয়স পর্যন্ত, ০ থেকে ১০ বছর বয়স পর্যন্ত বাচ্চাকে পজিটিভ অ্যাটেনশন দিই নাই। আমি তাকে কোনো অ্যাপ্রুভাল শো করি নাই। তার কোনো ইম্পোর্টেন্স আছে বলেই আমি মনে করিনি। ঠিক আছে? প্যারেন্টিং এর তো অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো টাইপস আছে। আসবো হয়তো। হুম। তো আমি নেগেটিভ প্যারেন্টিং এ ছিলাম। আমি হয়তোবা নেগলেক্টফুল প্যারেন্টিং এ ছিলাম। অতিরিক্ত কড়া শাসন করেছি। হ্যাঁ? অনেক অলওয়েজ ডোন্ট, অলওয়েজ নো এর মধ্যে রেখেছি। হ্যাঁ? হুট করে one fine morning আমার কাছে মনে হলো যেহেতু বাচ্চাটা একটু এখন বাচ্চা শিখে গেছে যে না মাই প্যারেন্টস আর নট অ্যাপ্রোচেবল। হুম? যে বাচ্চাটা ৩ বছরের বাচ্চা ফ্লোরে পড়ে গেছে, কাঁদতেছে বাচ্চাটা। আমি মোবাইল ফোন নিয়ে আছি। আমি তাকে ধরতেছি পর্যন্ত না। আমার বাচ্চাটা স্কুল থেকে এসেছে। হুম? আ হয়তোবা তার একটা ভুল কাজ করে এসেছে। তার ফ্রেন্ডের একটা আ চকচকে ইরেজার তার খুব ভালো লেগেছে। গ্লিটারি একটা পেন্সিল তার খুব ভালো লেগেছে। সেটা ফ্রেন্ডকে না বলে নিয়ে আসছে।
এসে আমাকে বলছে, "মাম্মা, মাম্মা জানো আমি একটা ইরেজার নিয়ে এসেছি বা শার্পনার নিয়ে এসেছি।" আমি বাচ্চাটাকে বেদম পিটানো শুরু করলাম। বাচ্চা শিখে গেল যে মার কাছে অ্যাপ্রোচ করা যাবে না। ডোর ক্লোজড। ঠিক আছে? বাচ্চা তো জানে না সেটা ভুল কি মিথ্যা বা সত্যি নাকি। ঠিক নাকি ভুল তার তো বোঝার বয়স হয়নি। বোঝাতে পারতাম। বাট বাচ্চা এরপর থেকে কোনদিন বলবে কোন কিছু নিয়ে আসলে, আমি দরজাটা সজোরে বন্ধ করে দিয়েছি। শেষ। ঠিক আছে? আমার বাচ্চা যখন এক্সাইটিং কোন ঘটনা শেয়ার করতে যায় আমার কাছে, আসলো। আমি তাকে বললাম, "যাও তো এখান থেকে, যাও।" "হ্যাঁ, ওকে, ওকে। শুনছি, শুনছি, যাও। ঘ্যান, ঘ্যান করো না।" আমি ফোন নিয়ে ব্যস্ত, আমি রান্না নিয়ে ব্যস্ত। বাচ্চার কথা থেকে গরুর মাংসের লবণ ঠিক আছে কিনা সেটা আমার কাছে বেশি ইম্পোর্টেন্ট। to 0 to 10 years. So how can I expect যে ১১ বছর বয়সে, "বল না তোর Instagram এ কে আছে? বন্ধু হ। আমি তো তোর বান্ধবী।" আমি কোথাকার বান্ধবী ভাই? রাইট? সো হুম। বাচ্চা তো আমার কাছে approachable হবে না। এই জিনিসটা অনেক ইম্পোর্টেন্ট। একদম ০ থেকে শুরু করে ১ম ১২ টা বছর আমি কিভাবে বাচ্চাকে ডিল করছি, বাচ্চার সাথে সময় দিচ্ছি, কতটুকু অ্যাটেনশন দিচ্ছি, কতটুকু অ্যাপ্রুভ করছি। এটা অনেক আমি মনে করি যে ইম্পোর্টেন্স রাখে। আপু জাস্ট সবার জানকারির জন্য যেটা ইম্পোর্টেন্ট বলা, হ্যাঁ, ইন জাস্ট 3 সেন্টেন্সেস বা 3 পয়েন্টস, হোয়াট এক্সাক্টলি ইজ পজিটিভ প্যারেন্টিং? কারণ এটা কিন্তু টার্মটা অনেকেই আমরা জানি না। হু, হয়তো হু। আমরা করি, বাট আমি জানি না যে যেটা আমি করছি এটা পজিটিভ প্যারেন্টিং বা এটা টক্সিক প্যারেন্টিং অর নেগেটিভ। সো পজিটিভ প্যারেন্টিংটাই আসলে কি? যদি আপনি আ শর্ট ৩ টা পয়েন্টে বলেন। ৩ টা পয়েন্টে বলতে গেলে ছোট্ট করে যদি বলি, এটা Google-কে জিজ্ঞেস করলে বলে দিবে। বাট ব্যাপার হচ্ছে গিয়ে আমি বিশ্বাস করি, আমি ছোট্ট করে ৩ টা টপিক ৩ টা পয়েন্টস বলছি। পজিটিভ প্যারেন্টিং মানে হচ্ছে গিয়ে আমি বাচ্চার ফিজিক্যাল ডেভেলপমেন্ট এর পাশাপাশি তার মানসিক বিকাশ বা মেন্টাল ডেভেলপমেন্ট ও যাতে খুব সুন্দরভাবে হয়, সেটাতে পাশে থাকা অ্যাজ এ প্যারেন্ট। ঠিক আছে? জাস্ট এমন পজিটিভ প্যারেন্টিং বলতে মনে হয় বা শুনতে মনে হয়, "ওহ মাই গড! পজিটিভ প্যারেন্টিং আমি কি পারবো? আমাকে দিয়ে কি হবে?" শুনলেই তো গলা শুকিয়ে আসছে। নো, ইট ইস নট আ রকেট বাচ্চা সায়েন্স। বেয়াদব হয়ে যায় যদি? না, না। এটার কোনো রকেট সায়েন্স না। হুম। হ্যাঁ? জাস্ট দ্য ওয়ে আই অ্যাম, আমি যেরকম মা হিসেবে আমি করছি, করছিই তো। বাচ্চাকে গোসল করাচ্ছি, বাচ্চাকে খাওয়াচ্ছি, বাচ্চাকে ঘুম পাড়াচ্ছি, ঘুমের গান শুনিয়ে। এনাফ। বাট আমি যা করছি, যেটাই করছি জাস্ট ডু ইট উইথ কেয়ার। দ্যাট ইস পজিটিভ প্যারেন্টিং। ঠিক আছে? পজিটিভ প্যারেন্টিং এর ABCD তো অনেক আছে আপু। বলতে গেলে অনেক বলা যায়। এখানে পজিটিভ প্যারেন্টিং এর A যদি বলি যে 3 A's অফ পজিটিভ প্যারেন্টিং, there would come some attention, approval, affirmation. হুম। যদি বলি যে there are some C of positive parenting, দিয়ে বলব যে care, communication, connection. ঠিক আছে? তো যদি বলি there are some F's of positive parenting, then they should be you should be firm, you should be fair, you should be friendly. এরকম অনেক পয়েন্টস আপু আছে। বাট আমি পজিটিভ প্যারেন্টিং কে আম শেষ করতে চাই কয়েকটা ডোন্ট বলে। হুম। ঠিক আছে? যে পজিটিভ প্যারেন্টিং এ কি করব সেটার কোনো শেষ নাই। বাট এটা করা যাবে না। জাস্ট নো। যদি করে থাকেন এক্ষুনি বন্ধ করতে হবে। হুম। আদারওয়াইজ সামনে খারাপ দিন দেখতে হবে। কোন রাইট? বয়স থেকে কোন বয়স কোন জিনিসগুলো করবেন? হ্যাঁ। আ একদম ০ থেকে আমি বলি 0 to 3 ইয়ার্স ডেফিনিটলি আমি বলব মানে অনেক বেশি বাচ্চাকে কাডল করা, জড়িয়ে ধরা, সময় দেওয়া। জাস্ট যেটা আমি বললাম, যেটাই করছেন মা-বাবা হিসেবে দায়িত্ব পালন করছেন, জাস্ট ডু ইট উইথ কেয়ার। হুম। utmost কেয়ার। দ্যাটস ইট। এতটুকু জেনুইন কেয়ার থাকলেই হবে 0 to 3 ইয়ার্স। বাট আ আমি বলব যে যেহেতু নিউরাল কানেকশন হচ্ছে গোল্ডেন ইয়ার্স 0 to 3, প্রত্যেক সেকেন্ডে 1 মিলিয়ন। ঠিক আছে? বাচ্চা যা দেখছে, যা শুনছে, রিসিভ করছে, ইউস ইট অর লুজ ইট। ঠিক আছে? এই একটা থিওরি মানতে হবে যে ওই নিউরাল কানেকশন গুলো আ বাচ্চা তো যাই দেখছে রিসিভ করছে। রিসিভ করে ব্রেইন রেখে দিচ্ছে। হ্যাঁ? সো একটা সময় পরে গিয়ে কিছু কানেকশন যেটা ও বারবার দেখবে, বারবার রিপিটেড হবে, রিপিটেডলি ঘটতে থাকবে, সেগুলো ব্রেইন রিসিভ করবে বা রেখে দিবে মেমোরি হিসেবে। আর যেগুলো রিসিভ হচ্ছে না বা যেগুলো খুব একটা প্র্যাকটিস হচ্ছে না সেগুলোকে কাট অফ করবে। যেরকম করে আমরা একটা ট্রি বড় করি। সেটা দিয়ে বা ট্রিম করে দিই না? এরকম আরকি। তো কিছু বাচ্চা যা দেখবে সব নিবে ব্রেইনের মধ্যে। যা রিপিটেডলি ঘটবে ওর সাথে সেটাই রেখে দিবে। এটাই ও, এটাই ওকে তৈরি করবে। আর যা রিপিটেডলি ঘটবে না সেটা আস্তে, ওটা তো রেখে লাভ নাই। একবারেই ঘটেছে। জাস্ট আস্তে সেই কানেকশন গুলো বন্ধ করে দিবে। সো পজিটিভ ম্যানার এ ওর সাথে কথা বলা, ওর সাথে ওকে কানেক্টেড ফিল করানো। ঠিক আছে? 0 to 3 ইয়ার্স এ জড়িয়ে ধরাটা অনেক হুম। বড় একটা বিষয়। ইভেন আমি বলব যে ইন্টারেক্টিভ প্লে ওর সাথে পিক-অ্যাবু আমরা খেলি না? হ্যাঁ। ছোটবেলায় ৬ মাস বয়সের বাচ্চার সাথেও কিন্তু এটা করা যায়। সো ওর সোশ্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট এটা হেল্প করবে। প্রত্যেকদিন ওর সাথে একটু গল্প পড়ে শোনানো। ছোট মানুষ জাস্ট স্টোরি টাইম। মনে হতে পারে ছোট ৮ মাসের বাচ্চা কি বলছে? বাট এটা ওর ভোকাবুলারি, কগনিটিভ ডেভেলপমেন্ট এ অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে? আস্তে। এগুলো তো খুব জেনারেলাইজড কথাবার্তা। বাট যখন বাচ্চা একটু আস্তে বড় হয়, আ আমি সবসময় বলি যে যখন বাচ্চাটা আমার কাছে ডিমান্ড করতে শেখে, "মাম্মা এটা দাও।" হুম। আমার এটা লাগবে। খুব কেয়ারফুল। এই সময়টার জন্য আমি মনে করি কিছু ডুস অ্যান্ড ডোন্টস আছে। ডুস আমি বললাম যে যেগুলো আমি সংক্ষেপে বলেছি বা ডোন্টস গুলো আমি বলছি।
নাম্বার 1 হবে আ নেভার বি আ শর্ট অর্ডার কুক। নেভার বি আ শর্ট অর্ডার কুক। এটা আমি সবসময় বলি। বাচ্চা আমার কাছে কিছু চেয়েছে, চাওয়া মাত্র আমি সেটা হাজির করে দিলাম। দ্যাট ইস ভেরি, ভেরি হার্মফুল ফর দেম। ঠিক আছে? আমার নিজের হাত দিয়ে বাচ্চাটাকে আমি স্পয়েল করে ফেলছি। ঠিক আছে? আ একটা ছোট বাচ্চার এক্সাম্পল দিই, দেন আমি একটা কেস নিয়ে বলব। এই কেসটা আমার জন্য খুব মানে রিলেটেবল ছিল যে ওকে সো তার মানে এই বাচ্চাগুলো আমি যাদেরকে দেখি তারা আল্টিমেটলি এরকম হতে পারে। এদের ভবিষ্যৎ হয়তোবা এটা। হুম? আ বলছি দুটোই। একটা ছোট বাচ্চা যার বয়স হচ্ছে গিয়ে ৬ টু ৭ বছর এরকম। সে একটু প্যাম্পার্ড বাচ্চা। হ্যাঁ? অনেক বেশি। তাকে তার বাবা-মা কোন কিছুই নিজের হাতে করতে দেয় না বা শেখায়নি। বাচ্চাটা যা চায় সবসময় সেটাই পেয়ে অভ্যস্ত। সে সকালবেলা এসেছে নাস্তার টেবিলে এসে দেখে সবার জন্য রেগুলার যে নাস্তা সেটাই তার মা টেবিলে দিয়েছেন। ফ্যামিলিতে অনেক মানুষ একসাথে যৌথ পরিবার। একসাথে সবাই মিলে নাস্তা করছেন। মা ঘেমে-টেমে সবার জন্য দৌড়াদৌড়ি করে নাস্তা-টাস্তা দিচ্ছেন। ছেলেটা এসে বলছেন, মা মাত্র জাস্ট নাস্তার টেবিলে বসবেন। মা একটু খাবার পরোটা ছিঁড়ে মুখে দিতে পারেননি। তখন বাচ্চাটা এসে বলছে, "আমি এগুলো খাবো না।" "কি তুমি কি খাবে তাহলে?" "আমাকে মেক্সিকান চিজ দিয়ে ইটালিয়ান পাস্তা বানিয়ে দাও।" ঠিক আছে? আচ্ছা। ফর এক্সাম্পল জাস্ট বললাম, হুম, হ্যাঁ? মা বলেছে, "ওয়েট, বসো। এই ধরো এই যে ট্যাব, দেখতে থাকো ট্যাব, আসছি।" হ্যাঁ? মা গেলেন কিচেনে। তার ২০ মিনিট সময় লাগলো। সে নাস্তা-টাস্তা ইটালিয়ান পাস্তা, মেক্সিকান চিজ দিয়ে বানিয়ে ২০ মিনিটের মধ্যে ছেলের সামনে তার পাস্তা হাজির। ঠিক আছে? ছেলেটা কি দেখতেছে বা ছেলেটা আসলে কি শিখতেছে? যে আমি এসির মধ্যে আরাম করে বসে ট্যাব দেখতে, দেখতেই ইটালিয়ান পাস্তা আমার সামনে আসে এটাই নরমাল। এটাই স্বাভাবিক। দ্যাট শুড বি মাই লাইফ। দ্যাট ইস মাই লাইফ। ঠিক আছে? ও কিন্তু পেছনকার হিস্ট্রিটা জানে না। বিহাইন্ড দ্য সিন কিন্তু ও জানে না। যে মাকে এর জন্য কতটা এফোর্ট দিতে হয়েছে। হুম? মা যে এখন পর্যন্ত খায়নি, ওর ভেতরে কিন্তু সেই সেনসিটিভিটি টাও নাই। ঠিক আছে? আল্টিমেটলি ও ৬ বছরের একটা বাচ্চা। কতটুকু আছে ওর ভেতরে, ওর কতটুকু এক্সপোজার আছে। অ্যাজ আ মাদার ওর যারা প্যারেন্ট ফিগার বা সিগনিফিক্যান্ট আদার্স যারা টেবিলে বসেছিলেন, তাদের কি রেসপনসিবিলিটি জায়গা না একটা? যে এটা তাকে বোঝানো হ্যাঁ। যে, "তুমি যা চাইবে, যখন চাইবে সেটাই তোমাকে দেয়া ঠিক না।" ইভেন মার সেই জায়গাটাতে বলা যে, আবার "নো।" ইটস দি আদার ওয়ে রাউন্ড টু। যদি কোন হ্যাঁ, মা হ্যাঁ। তখন বলে, "না আমি এখন দিব না, তুমি আগে এটা খাও।" তখন আবার যেন টেবিলের অন্য মানুষরা না বলে যে, "বাচ্চা মানুষ তো, হুম, হুম, আ হুম, 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 এমন হুম, হুম। করতেছো কেন? ছোট এক্সাক্টলি, মানুষ।" এক্সাক্টলি। এটাও হ্যাঁ, হ্যাঁ। উচিত না করা। এটাও উচিত না ডেফিনিটলি। সো এইটা বলতে গেলে তো আবার একটা হিস্ট্রি হয়ে যাবে হুম, ডেফিনিটলি। হুম। হ্যাঁ? এই সাপোর্টটা মেক্সিমাম মায়েরা পান না আমাদের ফ্যামিলিতে। তো এটা একটা বিষয়। তো স্পয়লিং এর পথে দিয়ে দিচ্ছি। আমার বাচ্চা ছোট থেকে ছোট ভুল করছে বা ধরেন ছোট একটা বাচ্চা হাঁটতে শিখছে। আমি তাকে একটু করে সে হাঁটবে। এমন কোনো ডেঞ্জার কোনো পয়েন্টে সে নাই। সে হয়তো ড্রইং রুমে কার্পেটের উপরেই হাঁটতে শিখছে। আমি হয়তোবা দূরে কোথাও বসে আছি। ১ বার ২ বার হাঁটতে গিয়ে সে একটু হোঁচট খাচ্ছে। কি করছি আমরা? দৌড়ে গিয়ে তাকে প্রোটেক্ট করছি। হুম, হ্যাঁ? এই জিনিসটাও কিন্তু আমি বলব যে এটাও একটা ডোন্ট এর ট্যাগ নিয়ে আসবে। বাচ্চাটা শিখুক, যে পর্যন্ত সিগনিফিক্যান্ট কোনো ডেঞ্জার নাই, বাচ্চাটা শিখুক, পড়ে গিয়ে দাঁড়াবে। আমি যদি তাকে স্কিল ডেভেলপমেন্ট এর সুযোগ না দেই, সে কিন্তু আসলে স্কিলটা ডেভেলপ করতে পারবে না। আপনি বলছিলেন আপু এর আগে একটা কেস নিয়ে ১৩ বছর বাচ্চাদের একটা মানে হ্যাঁ। একটা ইনসিডেন্ট হয়ে গেল আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখেছি। এখানে মা গিয়ে তাদের ঝগড়া মিটমাট করে দিয়ে এসেছেন। হ্যাঁ? এখানে আমার একটু কিছু বলার আছে। ডেফিনিটলি অনেক এক্সট্রিম পর্যায়ে গেলে প্যারেন্টস দেরকে হাত দিতে হয় বা হুম, প্যারেন্টস রাও যাবেন, ইনভলভড হবেন। বাট ছোট, ছোট বিষয়গুলোতে অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় সোশ্যাল কমিউনিকেশন এ আমরা বাচ্চাদেরকে প্রম্পট হতে দিই না। হ্যাঁ? হয়তোবা ২ জন বাচ্চা একসাথে কথা বলে একটু বাকবিতণ্ডা হচ্ছে। ছোট ৬-৭ বছরের বাচ্চা বা ৮ বছরের। ওরা কথা বলছে, একটু চিৎকার করছে, একটু কান্নাকাটি করছে। সাথে মা বা বাবা বা প্যারেন্ট ফিগার গিয়ে ওরা কথা বলে ওরা সেটল করে দিচ্ছে। তো আমার বাচ্চা তো কনফ্লিক্ট রেজোলিউশন শিখছে না। বাট কনফ্লিক্ট তো ওর লাইফ এর পার্ট। আমি এখন ওর পাশে আছি। যখন ও হুম। ২২ বছর বয়সে গিয়ে একটা ব্রেকআপ এর শিকার হবে তখন কি করব আমি? রাইট? সেই ব্রেকআপ এর সূত্র ধরে বলছিলাম যে আমি একটা কেস বলতে চাই আপু। জি। ছদ্মনাম না বললে আসলে হবে না। কারণ নাম ছাড়া কথা বলা খুব টাফ আরকি। হুম, ডোন্ট মাইন্ড ইফ দেয়ার ইস এনি আদনান দেয়ার। ছদ্মনাম ধরলাম আদনান, হ্যাঁ? আর মেয়েটার নাম ধরছি রিয়া। ওকে? দুটোই ছদ্মনাম। আমার কেস। আদনান কেমন প্যারেন্টিং এর শিকার হয়েছিল সেটা আমার অনেকটাই জানা। আমি রিয়ার ব্যাপারে জানি না। ওদের প্রেম ঘটিত একটা বিষয়। ওরা লাভ অ্যাফেয়ার এ ছিল। একজন আরেকজনকে প্রচন্ড ভালোবাসে। আদনান দেশের বাইরে গেছে পড়াশোনা করতে এবং সে ছিল খুব প্যাম্পার্ড অবস্থায় বড় হওয়া। খুব পারমিসিভ এটাকে আমরা বলি পারমিসিভ প্যারেন্টিং। হুম। হ্যাঁ? পারমিসিভ প্যারেন্টিং এর যদি একটা ছবি দেখাতে পারতাম, একটা বাচ্চা এরকম করে শাসন করছে, বাবা-মা এরকম করে কান ধরে ও আছে। ঠিক আছে? দ্যাট ইস কল্ড পারমিসিভ প্যারেন্টিং। বাচ্চা যা বলছে তাই ওই যে আমি স্পয়েলিং এর বেলায় যেটা বললাম।
তো আদনানের প্যারেন্টিং স্টাইলটা ছিল, আদনানের প্যারেন্টস এর প্যারেন্টিং স্টাইল ছিল পারমিসিভ প্যারেন্টিং। যা চেয়েছে পেয়েছে। ২২ বা ২৪ বছর বয়সে আদনান যখন রিয়ার সাথে প্রেমে জড়ায়, ভালোই চলছিল। ফ্যামিলিগতভাবে বিয়ের কথাবার্তা আগাবে। ওই পর্যায় পর্যন্ত গেছে। আদনান দেশের বাইরে একা পড়াশোনা করছে আন্ডারগ্রেড শেষের দিকে। সাডেনলি আম রিয়ার মানে তার গার্লফ্রেন্ডের পরিবারের সাথে ঠিক করা একটা ছেলের সাথে হুট করে বিয়ে হয়ে যায়। একদম আনএক্সপেক্টেডলি। এটা রিয়াও তাকে এখন এখানে রিয়া চিট করেছে নাকি সে ব্যাপার গুলোতে আমরা না যাই। বাট ঘটনাটা হলো এই যে রিয়ার ফ্যামিলিগতভাবে একটা ছেলের সাথে বিয়ে হয়ে যায়। আদনান হুট করে যখন কথাটা শোনে, আম তখন ডেফিনিটলি তার কষ্ট লেগেছে। সে তো হ্যান্ডেল করতে শিখেই নাই কোনদিন কোন কনফ্লিক্ট। আদনানের জীবনে সে চেয়েছে কিন্তু পায়নি এটাই ১ম এবং সে এটা হ্যান্ডেল করতে পারছিল না। মজার ব্যাপার হচ্ছে আম আদনানের জন্য এই ব্রেকআপ এর যে কষ্ট, এই কষ্টের থেকেও আরো ৩ গুণ ৪ গুণ বেশি কষ্ট ছিল যে আমি চেয়েছি বাট আমি পেলাম না। তো এটা কি করে সম্ভব? ও ওই ইগো হার্ট টা নিতে পারছে হুম। না। ঠিক আছে? দ্যাটস হোয়াই হি টুক সেশন উইথ মি। যেটা আমি পরে গিয়ে বুঝলাম এটা আসলে ব্রেকআপ এর কষ্ট থেকে ওর ইগো হার্ট এর কষ্টটা অনেক বেশি ছিল। যে মাটা ছোটবেলায় ওকে মেক্সিকান চিজ দিয়ে ইটালিয়ান পাস্তা বানিয়ে সামনে দিয়েছিল, গরমের আঁচ বোঝার আগেই। যে মাটা ওকে ড্রইং রুমের থেকে পড়ে গিয়েছিল দেখে বেডরুম থেকে এক লাফ দিয়ে এসে ধরেছিল, ব্যথা পাওয়ার আগেই। সেই মাটাকে এখন কি করতে পারবেন? পারলে সে তো ছেলেটা একা। ব্রেকআপ বা ইগো হার্ট কোনটাই তো সে নিতে পারছে না লাইফ এ। রাইট? সো প্যারেন্টিং এ আসলে জীবনের যুদ্ধক্ষেত্রে বাচ্চাকে পাঠানোর আগে তাকে বুলেট প্রুফ জ্যাকেট পরে পাঠাতে হবে। এটা হচ্ছে গিয়ে আমার কথা। আমি স্পয়েলিং এর শিকার যাতে না হয় বাচ্চা, আমাকে বাচ্চাকে তৈরি করতে হবে। তৈরি করার পথে আমি যাতে বাধা না হই। ঠিক আছে? সো দ্যাট ইস লাইফ। লাইফটাকে ডিল করতে হবে আমার বাচ্চার। তো আমি তাকে জীবনের একজন যোদ্ধা হিসেবে তৈরি করি। ঠিক আছে? যেটা সত্যি বিউটিফুল, সেটা সত্যি। বিউটিফুল। আর আরেকটা জিনিসও আমি বলব, ছোটবেলায় যেটা করে যে ব্যথা পেলে যে দৌড়ায় ধরাটা, মানে আমার এটা মনে হইছে যে অনেক অ্যাডাল্টকে দেখে, আমাদের নিজেদেরকেও যে আমরা আমাদের সাথে যখন খারাপ কিছু হয়, হুম। আমরা আরেকজনকে ব্লেম করি। তো ওর জন্য এটা হইছে বা ও পচা দেখে আমি এটা পারি না। হুম। এরকম তো আমরা অনেকেই। এটা কি আপু কোনোভাবে ওখান থেকে শুরু হইতে পারে? আমি মানে আশেপাশে অনেক দেখি যে একটা বাচ্চা মাটিতে পড়ে গেল, ব্যথা পেল, আমরা গিয়ে উঠাই, "এই ফ্লোর পচাকে মারো, মারো, মারো।" ও আপু হ্যাঁ, এটা এইটার থেকে কি একটা আমার মনে কি মানে এত বেশি হইতো এটা আমার মনে হয় কোথাও না কোথাও আমাদের মাথায় ঢুকে যায় যে ব্লেমিং আদার পিপল ফর মাই মিস্টেক অ্যান্ড মি গেটিং হার্ট যে এটা থেকে ওটা হইছে, "আই তোমরা ওটা করছো" মানে বা ধরো ন্যানি বাচ্চা কাঁদতেছে, "আই ও পচা ওকে।" এটা থেকে কি বাচ্চাদের মাইন্ডটা ঘুরে যেতে পারে ডেফিনিটলি না? আসে। এখানে একটা 0 পয়েন্ট to আমি 4 এ? হ্যাঁ, হ্যাঁ, আমি বলছি আপু 0 to 4 না, এটা 0 to আমি বলব যে আরেকটু বেশি সময় ধরে পর্যন্তও আমরা হুম, কাজ করতে পারি এই জায়গাটাতে। কাজ করার জায়গাটা বলছি বারবার কারণ যাদের বাচ্চার বয়স 0 থেকে 4 এর বেশি বা 3 এর হুম, বেশি, সো তারা কি করে হ্যান্ডেল করবে? তাদের ফ্রাস্ট্রেশন হুম, পড়ার কোনো কারণ নাই। কাজ করা যায়। সেটা হচ্ছে আ বাচ্চা পড়ে গেল ফ্লোরকে ব্লেম করছি বা বাচ্চা হয়তো ব্যথা পেল ন্যানিকে হুম, বাচ্চার সামনেই বারবার হুম, ব্লেম করছি। বাচ্চা সেটা দেখছে যে হয়তোবা বাচ্চাটা দুষ্টুমি করেছে। হুম। বাচ্চাটারই ফল্ট আমরা ছিল। বাচ্চাকে বলি, "পাপ বলে দাও। ওকে পাপ বলে ওকে দেই। পাপ বলে ও দাও। ওকে, পাপ ওকে বলে" ধমক দিয়ে দাও। ও হ্যাঁ, পচা। তাই না? ঠিক ওর আছে? তো বাচ্চাটাকে মাথায় সেট হয়ে শেখাচ্ছি। যায় না যে ও আরেকজনকে পাপ বলতে পারবে ওর দোষের জন্য। হ্যাঁ, ওর দোষের জন্য আমি পারবো। হ্যাঁ, এটা তো একটা প্র্যাকটিস হয়েই যায়। হুম, ডেফিনিটলি I agree with you আপু। এটা হয়। এট দ্য সেম টাইম যে জিনিসটা ঘটে আমাদের মধ্যে খুব কমনলি আমি যেটা দেখি যে একটা বাচ্চা যখন বড় হচ্ছে এবং কন্টিনিউয়াসলি সে সারাক্ষণ দেখছে এই জিনিসগুলা, আমরা সাইকোলজির ভাষায় এটাকে বলছি যে ইনজাংশনস। হ্যাঁ? এটাকে হুম, আমরা বলব একটা টার্মে ইনজাংশনস। আম একজন কানাডিয়ান সাইকিয়াট্রিস্ট হ্যাঁ, এরিক বার্ন উনি ট্রান্সেকশন এনালাইসিস এর জনক। হ্যাঁ? টিএ। আমরা এই থেরাপিউটিক অ্যাপ্রোচ টা অনেক প্র্যাকটিস করি। এখানে বলা ছিল যে অ্যাজ এ প্যারেন্ট অর বিশেষ করে অ্যাজ এ মাদার আপু কিছু ইনজাংশনস আমরা বলে ফেলি। হ্যাঁ? আমরা বলে ফেলি আমাদের ন্যাচারাল একটা জায়গা থেকে। হতে পারে আমি আমার রিলেশনশিপ এ ভালো নাই হাসব্যান্ড এর সাথে। হুম, হতে পারে আমার শাশুড়ি অনেক টক্সিক। হতে পারে আমি আমার পার্সোনাল কোনো ফ্রাস্ট্রেশন ক্যারি করছি। বাট আমার বাচ্চার উপর দিয়ে চ্যানেল করছি। কেন করছি? কারণ আমার বাচ্চাই হচ্ছে সবথেকে লেস এম্পাওয়ার্ড আমার ফ্যামিলিতে। আমার বাচ্চাই হচ্ছে গিয়ে যাকে বললে সে আমাকে উল্টো জবাব দিতে পারবে না। ঠিক আছে? সো আমার চ্যানেল করার জায়গাটাই ওটা। দ্যাটস হোয়াই আমি বারবার আমার যেকোনো ইনক্যাপাবিলিটি, আমার ফ্রাস্ট্রেশন আমি বাচ্চার উপর দিয়ে চ্যানেল করে দিচ্ছি। দ্যাট ইস দ্য ইজিয়েস্ট থিং আই ক্যান ডু। আমি হয়তোবা করছি জাস্ট ফ্রাস্ট্রেশন টা চ্যানেল করার জন্য। এমনিই বলে ফেলেছি। আমি কি এত কিছু মিন করে বলেছি? বাট স্টপ। নো। আমি বলছি আমার মতো করে। বাট ডিপ ইনসাইড বাচ্চা সেটার একটা ডিফারেন্ট মিনিং ক্যারি করছে। লেট মি গিভ 2 অর 3 এক্সাম্পলস। খুব ইম্পোর্টেন্ট একটা ব্যাপার এটা। সেটা হচ্ছে মা অনেক সময় বলে থাকে বা বেশিরভাগ ক্ষেত্রে হয়তোবা আমরাও এটা বলে থাকি।
বাচ্চাটা কাজ করছে, "এটা না, না, না পারবে না। ডোন্ট ডু দ্যাট।" না। শুরুতেই বাচ্চাটা কাজ করতে যাচ্ছে? না। "মাম্মা আমি এটা করি।" হ্যাঁ, হয়তো কাজ করতে যাচ্ছে। I know that is একটা এফোর্ট লাগে। হয়তোবা বাচ্চা একটু কুকিং এ হেল্প করতে যাচ্ছে। আমি বাচ্চাকে যদি কুকিং এ এখন হেল্প করতে দিই, বাচ্চাটা মেস আপ করবে। ওই এফোর্ট টুকু আমি দিতে চাই না। দ্যাটস ওয়াই বাচ্চাকে আমি সেই কাজটাই করতে দিচ্ছি না। বাচ্চারা পেইন্টিং করতে চাচ্ছে। আমি জানি বাচ্চা ছোট মানুষ। পেইন্টিং করতে দিলে ও দেয়ালে-টেয়ালে আঁকতে পারে বা বাট আমাকে সেটা ব্যবস্থা নিতে হবে। দেয়াল দরকার নেই। আমি একটা ক্যানভাস কিনে দিই। আমি সেখানে থাকি, একটু দেখি। বাচ্চা স্কিলটা ডেভেলপ করুক না। বাট ডোন্ট, নো। বাচ্চা হয়তোবা নিজে একটু কাজ করতে চাচ্ছে। যে মাম্মা তোমাকে আমি হেল্প করি। প্রত্যেকটা বাচ্চার ভেতরে কিন্তু এই জিনিসটা আছে। তারা বাবা কিংবা মাকে ছোট হেল্প করলে অনেক এম্পাওয়ার্ড ফিল করে। হুম। রাইট? এই জিনিসটা ওই যে অ্যাপ্রুভাল এর জায়গাটা। বাচ্চাটা হয়তো চাচ্ছে বাট আমি সেটা ডোন্ট। নো, নো, নো পারবে না। তোমাকে দিয়ে হবে না। নো, নো করো না। হুম। শুরুতে একটা নো। এটা আমি হয়তো বলছি ডোন্ট হিসাবে। বাট বাচ্চা যে মেসেজটা ক্যারি করে সেটা হচ্ছে গিয়ে I am incapable. I can't do this. ঠিক আছে? I am incapable. আমি শুধু বলছি এটা করো না। বাট বাচ্চা কিন্তু শুধু করো না হিসেবে নিচ্ছে না। ও নিচ্ছে deep inside I am incapable. I can't do this. সো এই বাচ্চা কিন্তু আস্তে বড় হয়ে কনফিডেন্স বিল্ড আপ করতে হিমশিম খাবে। স্ট্রাগল করবে। আচ্ছা আপু জেনেটিক্যালি যদি বাচ্চাটা ওভার কনফিডেন্ট টাইপ হয় বা কনফিডেন্ট মানে একটা বাচ্চাই হয়। অনেক সময় কিন্তু আমি দেখছি জেনেটিক্যালি কিছু বাচ্চা হুম, ছোটবেলা থেকেই দেখি যে কনফিডেন্স অনেক হুম, হাই। হুম, আবার কিছু বাচ্চা আমি কিন্তু দেখছি আপু যে ২-৩ বছর বয়স থেকে বুঝা যায় যখন ২ টা সেম এজে বাচ্চা হুম, খেলে, হুম, ২-২.৫ বছরে ২ জন খেলে, হুম, তখন কিন্তু বুঝা যায় যে একটা বাচ্চা অনেক ওভার হুম, কনফিডেন্ট হুম, হুম। আর আরেকটা একজন অর্ডার দিচ্ছে, একজন অর্ডার নিচ্ছে। হ্যাঁ। সো ধরেন অর্ডার দেওয়া টাইপের বাচ্চা যদি হয়, হ্যাঁ। তাহলে কিন্তু একটু আমার মনে হয় লিডারশিপ হ্যাঁ, কোয়ালিটি যাদের ভেতরে যাদের আছে। কিন্তু বাই বার্থ থাকে যেটা, তারা কিন্তু আবার এগুলো আমি দেখলাম যে পরে ফাইট করে নিজেরা টাইমের সাথে বের হয়। বাট হ্যাঁ। ওদেরকেও কিন্তু আবার মা-বাবারা ওভার প্রোটেক্টিভনেস ওইটাকে দমায় ফেলতে পারে। ফেলতে পারে। আপু কনফিডেন্স কার কত বেশি হবে এই ব্যাপারে আমরা সাইকোলজিক্যালি নেচার ভার্সাস নারচার দুটোই কিন্তু কাজ করে। বাই নেচার আসতে পারে ডেফিনিটলি। হুম। বাট নারচারিং এর মাধ্যমেও আমরা কনফিডেন্সকে ডেভেলপ করতে পারি। এবং কনফিডেন্স এর একটা কি বলবো মিসআন্ডারস্ট্যান্ড করার মতো একটা বিষয় থাকে যারা অনেক বেশি অ্যারোগ্যান্স শো করে, একটু অ্যারোগ্যান্ট, একটু ভার্বাল আম তাদেরকে আমরা হয়তোবা অনেক সময় কনফিডেন্ট বলে ফেলি যে, "ওহ মাই গড! দেখ কত কনফিডেন্ট মানুষ।" নো। একজন ইন্ট্রোভার্ট মানুষ যে কিনা চুপচাপ তার ভেতরে সে কনফিডেন্স থাকতে পারে। হুম। সো কনফিডেন্স ব্যাপারটা এক্সট্রোভার্ট বা ইন্ট্রোভার্ট এক্ষেত্রে ভ্যারি করে না। আমি মনে করি যে প্রত্যেকটা হ্যাঁ, মানুষই হ্যাঁ। কনফিডেন্ট হতে পারে এবং এই জায়গাটাতে নেচার ভার্সাস নারচার দুটোই। জেনেটিক্যালি ক্যারিও করতে পারে এবং কেউ যদি জেনেটিক্যালি ভাবে কনফিডেন্ট মানুষ নাও হন বা তার বাবার কাছ থেকে সে হয়তো খুব একটা কনফিডেন্স পাননি। তার বাবাও একটু আন্ডার কনফিডেন্ট, রাইট। বাচ্চাটাও একটু হুম, ওই যে হুম, একটু ইন্ট্রোভার্ট ওই যে কিনা আদেশ মানছে, হ্যাঁ? অর্ডার মানছে। সে বাচ্চাটিকেও আমরা লিডারশিপ এর দিকে নিতে পারি। রাইট। এটা একটা প্রপার ট্রেনিং এর মাধ্যমে হতে পারে। ঠিক আছে? এটা হয়। আরেকটা যেটা বলছিলাম injunctions এ ছিলাম আমরা। হুম, হুম। injunctions এ বলতে গেলে আপু খুব lethal এরকম অনেক injunctions আছে যেটা ডোন্ট মারা বলে ফেলে বাট হুম। বাচ্চারা আ একটা injunctions আছে আপু যেটা আমরা নরমালি একটা মায়ের ছেলের খুব শখ। কিন্তু হয়েছে তার মেয়ে। এখন পরপর ২ টো মেয়ের পরেও 3rd নাম্বারটা মেয়ে হয়েছে। সে তার 3rd মেয়েটাকে ছেলের মতো ড্রেস আপ করিয়ে রাখছে। ঠিক আছে? তার ভেতরে একটা মেয়ে হিসেবে নারী সত্তা বিকাশ করার যে একটা কনফিডেন্স, কনফিডেন্টলি সে তার ফেমিনিজম কে ক্যারি করতে পারবে। ঠিক আছে? এই ব্যাপারটা কিন্তু আসতে পারে। আবার উল্টোটাও ঘটে। ঠিক আছে? যে ৩ টা ছেলের বেলায় আমার ৩ নাম্বারটা ছেলে হলো। মেয়ে এক্সপেক্ট করেছিলাম। আমি কিন্তু ওকে চুড়ি, কাজল, টিপ পরিয়ে মেয়ে বানিয়ে রেখেছি। ফ্রক-টক পরিয়ে রাখি। মোটামুটি যখন পর্যন্ত হুম, তার হুম। হয় না এরকম? আমরা গ্রামেও এরকম দেখেছি। হ্যাঁ। অনেক ক্ষেত্রে হয়েছিল কিন্তু। তো আমি বলব তাদের কনফিডেন্স বিল্ড আপ এ বা ধ্বংস করতে দুটোতেই এটা কিন্তু একটা ভূমিকা আছে। ঠিক আছে? ও কিন্তু ওর আইডেন্টিটি ক্রাইসিস এ ভুগবে। The way he or she is এটা কখনোই তার কাছে তার মায়ের কাছে অ্যাকসেপ্টেড না। তার কাছে কি হবে? হ্যাঁ, রাইট? হ্যাঁ। এটা। মোস্ট ইম্পোর্টেন্টলি লাস্ট বাট নট দ্যা লিস্ট injunctions of parenting যেটা মায়েরা ভুল বলে থাকে আপু। আমি বলব এটা যে এটা করবেন না প্লিজ। সেটা হলো আমাদের কিছু frustration থাকতে পারে আপু। আছে অফ কোর্স। আমার হাসব্যান্ডের সাথে আমার সম্পর্ক খারাপ হতে পারে। আমাদের কিছু পার্সোনাল ইস্যুস থাকতে পারে যেটা নিয়ে আমরা প্রতিনিয়ত স্ট্রাগল করছি। শাশুড়ির সাথে সম্পর্ক খারাপ হতে পারে। আমি হয়তোবা ওয়ার্ক স্ট্রেস এ অনেক লোডেড হয়ে আছি। পারছি না লোড নিতে। আমি মানুষ। আমি একটা লাইফ লিড করছি। সংসার বলি, ওয়ার্ক প্লেস বলি আমি স্ট্রেস থাকতে পারি। বাট আমার এই স্ট্রেসটা আমি যেখানে হ্যান্ডেল করতে পারছি না, সেখানে আমার ছোট্ট একটা বাচ্চা কি করে পারবে? ওর উপর চ্যানেল কেন করছি? হুম। আমরা খুব কমনলি বিশেষ করে মায়েরা, বাবারাও এর বাইরে নন বাট মায়েদের দিকে পয়েন্টিং ফিঙ্গার তুলবো। আই এম সরি মমস বাট ইউ হ্যাভ টু হ্যাঁ। জাস্ট এখানে ওয়ার্ক করতে হবে। সেটা হচ্ছে বলে ফেলি যে আজকে তোর জন্য হুম, এই সংসারে টিকে আছি। তুই ছিলি বলে সংসারে টিকে আছি। নয়তো কবে এই হুম। সংসারের গণ্ডি পার হয়ে চলে যেতাম। তুই আছিস বলে তোর বাবার সাথে সংসার করছি। ঠিক আছে?
তোর জন্য করে এখানে আছি। নয়তো এই সংসার থেকে বের হয়ে যেতাম। ক্যারিয়ার গিভ ঠিক আপ আছে? তোর করেছিলাম জন্য এটার করে উপর। ক্যারিয়ার ডেভেলপ করতে পারিনি। তোর জন্য করে আজকে আমার লাইফটা এরকম অবস্থা। আমি বলছি আমার ফ্রাস্ট্রেশন আমি চ্যানেল করছি। আমার ইমোশনাল ভেন্ট আউট হচ্ছে। আমি তো আমার পার পেয়ে গেলাম, শেষ। হোয়াট অ্যাবাউট মাই কিড? ডিপ ইনসাইড ওর ভেতরে একটা ট্রমা চলে যায়, একটা মেসেজ চলে যায়, ডোন্ট এক্সিস্ট। ডোন্ট এক্সিস্ট। হুম। ও সবথেকে কাকে বেশি ভালোবাসে? ওর মাকে। ওর সবথেকে কাছের মানুষ, সবথেকে ভালোবাসার মানুষটা ওর জন্য করে এত সাফার করছে। এই বাচ্চাটা হুম। এই ইনজাংশনস নিয়ে, ডোন্ট এক্সিস্ট ইনজাংশনস নিয়ে যখন সে বড় হয়, ১৪-১৫ বছর বয়সে যখন সে তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের কাছ থেকে রিজেক্টেড হয়, রিজেকশনস আর পার্টস অফ আওয়ার লাইফ। তখন ট্রিগার হয় কিন্তু তখন চলে। ট্রিগার হয় যে আমি এখানেও পারছি না। হুম। সো ডোন্ট এক্সিস্ট তো আছেই। আমার মাকেও আমি, তার মানে আমি আসলে ভালো না। ঠিক আছে? আমার বেঁচে থাকার অধিকার নাই। সো ইউ নো এইটা যেমন আমার মনে হয় আপু এইটা যেটা যে তোর জন্য, তোর জন্য, তোর জন্য হুম। এটার আমার মনে হয় এটার আরো অনেক ডায়নামিক্স অনেক অ্যাঙ্গেল আছে যেটা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হতে পারে না ধরেন এই যে আমরা আমাদের সন্তান জন্ম দেই। আ জন্মের আগে তো তারা তো আর আমাদেরকে চিঠি লিখে পাঠায় না যে আমাকে দুনিয়াতে নিয়ে ট্রু, আসো। ট্রু। আমরা ওদেরকে জন্ম দিই আউট অফ আওয়ার লাভ অ্যান্ড আওয়ার উইশ আমাদের ইচ্ছা, সন্তানের মা হওয়ার ইচ্ছা থেকে। তারপরে জন্ম দিয়ে যখন বাচ্চাটা অ্যাবসোলিউটলি ইনকেপেবল অফ ইভেন মুভিং, আমরা ওকে অবভিয়াসলি কোলে নিয়ে রাখবো, দুধ খাওয়াবো, হাঁটা শিখাবো, চলা হুম। শিখাবো, তো কিছুই পারে না। ইনফেক্ট বুড়া মানুষদেরও কিন্তু ওই অ্যাটেনশন এ টেক কেয়ার করা লাগে না যেটা একটা ছোট বাচ্চাকে ছোট লাগে। বাচ্চার বুড়ারা ক্ষেত্রে হয়। স্টিল ওদের ব্রেইন ডেভেলপড হুম, 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 হুম। তাই না? তো একটা বাচ্চা কিন্তু মানে অ্যাবসোলিউটলি আমি বলব অনেক বয়স পর্যন্তই ১২-১৩ পর্যন্তও কিন্তু একটা বাচ্চাই। ফিজিক্যালি ডিপেন্ডেন্ট। বাচ্চাই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ও তো একটা অনেক কি ইভেন একটা ১২ বছরের ছেলে বাচ্চাও তো বা মেয়ে বাচ্চাও তো বাসায় একা তো থাকতে পারবে না। না। অন্ধকার রুমে থাকতে পারবে না। ট্রু, ট্রু। স্টিল কতটা ইনকেপেবল আমাদের অ্যাডাল্ট দের থেকে। বাট এই যে আমরা একটা করি না যে আমি তোর জন্য এটা করছি। আমি তোকে এটা শিখাইছি। এই যে আমি নিজের হাতে হাঁটা শিখালাম যাকে ও আজকে আমার সাইডে হেঁটে চলে যাচ্ছে। মানে আমার মনে হয় এই যে একটা কন্ডিশনাল লাভ এক্সপেকটেশন আমি তোমার জন্য এটা করছি, ওইটা করছি। ও তো বলে নাই করতে। তাই করলাম বিকজ তখন আমারও ভালো লাগছে করতে। ওর মেবি আমি বাধ্য ছিলাম করতে। হুম, 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 এই যে হুম, চাপায় দেওয়া হুম, হুম, হুম। সারাক্ষণ মানে পড়াশোনা করালাম আমি তোমাকে, তো তুমি আমাকে রিটার্ন এ এগুলো কিন্তু সবকিছু একটা অ্যাডাল্টকে শেপ করে। তখন কিন্তু তার ফ্যামিলি তার মানে ওই মানুষটা তারপর তো মা-বাবা আমরা মরে চলে যাই। হুম। আমার বাচ্চা কিন্তু আমার সারা জীবন সেটা ক্যারি করছে। ওইটা আরো নিজেও জানে না যে ও করল। না, তাই হ্যাঁ, না? কনসিয়াসলি মানে ক্যারি একদম করছে। কারণ I see dysfunctional adults around me আমি নিজেও একটা মানে আশেপাশে আমরা সবাই ট্রু, ট্রু। কিন্তু মানে আমার মনে হয় সবারই আসলে এই জিনিসটা বুঝা যে বাচ্চারা we don't own them আমরা ওদের মালিক না। মানে আমাদের ওদের উপরে পাওয়ার আছে ফাইন বাট হুম। এই পাওয়ারটা কতখানি ইউজ করব? এক্সাক্টলি। আমার যেটা মনে হয় যে মা-বাবারা absolutely irrelevant থাকা উচিত। ওদের actions and love should be 100% unconditional মানে অফ কোর্স, অফ কোর্স। আর এতক্ষণ যেটা বললেন যে বাচ্চা যাচাই দিয়ে দাও, এটাতে আমি ডেফিনিটলি একটা গিল্টি অ্যাজ চার্জড আমার এই প্রবলেমটা ছিল। হ্যাঁ, ওরকম না যে একদম খাওয়ার মাঝখানে ওটা না হলেও ধরেন ও যদি কোনো কিছু দেখে একটু খুশি হতো, ও যদি কোনো কিছু চেত, ওর কোনো কিছু জানে যে এই জিনিসটা ওর সাথে হলে মানে ৬ বছর বয়স পর্যন্ত স্পেশালি যে ও আমার ছেলে অনেক হাসি খুশি ছিল তো যে ওর মন মতো কিছু করলে, ও কিছু চায় ওটা এনে দিলে হুম। ওর খুশি দেখার একটা অ্যাডিকশন হয়ে গেছিল অফ আমার। কোর্স, অফ কোর্স। অ্যাজ আ মাদার হ্যাঁ, এই মানে জিনিসটা আমাদের থাকবে। আমার এটা ছিল যে ডেফিনিটলি। আছে না যে তারপরে নাও করলেও না যে না করলাম। এখন যদি হ্যাঁ করি ও তো অনেক ওর এক্সাইটমেন্ট হ্যাঁ, এ হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ। এটাতে বিশালভাবে ভিকটিম। সেম গোস ফর মি আপু। আমিও উফ! আমিও করেছি বা করি, হ্যাঁ, হ্যাঁ? বাট আমাদের একটু জাস্ট একটা জায়গায় থামতে হবে। হ্যাঁ। আমরা করব এটা। আমাদের বাচ্চার হাসিমুখ দেখার জন্যই তো আমরা, রাইট আপু? হুম, সবার আগে আমি একজন মা। ঠিক আছে? প্রফেশনাল বলি, সবকিছুর আগে হুম, সবার আগে আমি একজন মা। সো বাচ্চা একটু খুশি হবে তার জন্য যত কিছু করা যায় আমরা করব। বাট আল্টিমেটলি দেখতে হবে যে এই করতে গিয়ে আমি কি স্বার্থপর হয়ে যাচ্ছি কিনা? হুম? আমার হ্যাপিনেস এর জন্য করছি। ইন দ্যা লং রান লং রান। বাচ্চাকে এটা কি দিচ্ছে? এটা। হ্যাঁ, পরে যেটা হলো যে আমিও বুঝছি। কারণ এই যে আর আরেকটা কি আমার মনে হয় এটা আমার নিজেরও কোনো একটা মানে আ I don't know এটা আমার নিজেরও কি লাইফ এর থেকে ইয়ে নাকি যে ওভারঅল আমি ধরেন চিৎকার চেঁচামেচি বকা কেউ চিল্লায় যদি অন্য কাউকেও বকা দিই ইভেন হুম, এট দিস এজ আমার একটু কেমন জানি লাগে। মানে ওই হুম, anxiety টা ওই প্রেশারটা বা আমার সামনে অন্য ২ টা মানুষও যদি ঝগড়া করে I feel it here মানে হুম, আমার হুম, এখানে হুম, কি জানি একটা হয়। হুম, মানে হুম, I just আমি নিজেও খুব কম রাগ করি। এখন হয়তো রাগ করি। কারণ আমি জানি যে আমার আন্ডারে অনেক মানুষ আছে আমি চাইলেই রাগ করতে পারি। নাও দ্যাট আমারও মনে হয় যে এটা আমার একটা প্লেজার হয়ে গেছে। ইউ নো যে আমিও মানে আমার সামনে চিল্লাচিল্লি, রাগ, ঝগড়া আমি যে কি পরিমাণে জিনিসটা আমাকে এফেক্ট করে ভয়ই প্রবাবলি ইস দ্যা ওয়ার্ড। মানে এই বয়সেও আমি ভয় পাই। সো হয় কি এটা এমনভাবে ভিতরে আমার যে রাগ, এই যে একটা পিসফুল জিনিস আনপিসফুল হয়ে যাবে। এই যে নাড়াচাড়া টর্নেডোটা মানে এমন একটা ফিয়ার আমার যে এটা আমার পরে বুঝছি যে এটা কাজ করতো আমার ছেলের বেলায়। হুম। ও বাই নেচার আবার আমার যেটা মনে হয় যে আমি
বলব না আমি একটা রাগী জেদি মানুষ। হুম, হ্যাঁ? হুম। বাট বাই নেচার আমার সাথে আমার মনে হয় একটু রাগ বেশি ওর আমার থেকে। ও একটা গরম নেচারের বাচ্চা। এটা আমি 2-3 থেকেই খেয়াল করতাম। বুঝা যায় না যে অন্য মানে আমি আমার ভাইকেও দেখছি। আমার ভাই শান্ত প্রকৃতির হুম, ছিল হুম, 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 ছোটবেলায়। হুম। সো ওর ওই যে একটা আমার ব্যাক অফ মাই মাইন্ড ভয়ে পাওয়াটা রাগের বা হুম, একটা হুম। বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আমার ছোট ৩ থেকে ৪ বছরের বাচ্চা এই যে পারমিসিভ প্যারেন্ট এই যে রাগ হয়ে যাবে বা ৪-৫ এ যখন কথা এই হ্যাঁ, যে রাগ হয়ে যাবে, এই যে ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে, যে আমাকে এটা ফেস করতে হবে, যে চিল্লাবে বা কানবে, ওই ভয়ে আমি যেটা বুঝি আমি ওকে ঠান্ডা করি। চালু করে ফেলতে। আমার I was pleasing মানে ওই যে একটা মানে চিল্লাচিল্লি রাগের একটা ফিয়ার মানে আমি কিন্তু ইভেন আমি যদি কোন মুভি দেখি, সুন্দর মুভির মাঝখানে একটা হঠাৎ করে একটা গ্যাঞ্জাম লেগে গেল। হ্যাঁ, যে হুম। একটা কিছু নেগেটিভ হয়ে গেল। আমি বন্ধ করে আর দেখতে পারি না। আমি সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স নিয়ে কাজ আমি করতে করি হবে। কি আপু আগেই স্টোরি জানি। হ্যাঁ, যে একটা সাসপেন্স বা কিছু আমি ফোন করে পুরো স্পয়লার ঘটনা বলছি, "কে খুন করছে বল?" তারপরে ধরেন একটা ভালো ওকে, সম্পর্ক আমি আগেই বা কোন বই পড়তেছি আমি কিন্তু আমার ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করে ব্রেকআপ হয় ওদের বা একজন কি মারা যাবে? ভাবতে যদি হচ্ছে মুভি দেখে আচ্ছা ওকে, আমাকে আগে বল। ওকে। যদি মরে যায় I can't take it বা যদি রাইট। ব্রেকআপ হয় মানে আমি কোন কিছুর মধ্যে নেগেটিভিটি হুম, হুম, বা হুম। হুট করে আমি বুঝতাম না। I just can't নেগেটিভ কোনো টুইস্ট না, না, কাহিনীর না মধ্যে আমার নিতে কোন পারছেন না। ওলটপালট জিনিস সাইকোলজিক্যাল স্পেশালি রেজিলিয়েন্স নিয়ে আপু এটা কাজ করতে হবে। রাগারাগি চিল্লাচিল্লি ঠাস আওয়াজ মানে হুম, হুম, হুম। স্পেশালি যখন আমি ঘুমায় থাকি আমি এটা ফিল করি যে যদিও মনে হচ্ছে পুরো থেরাপিতে গেছি আমি। আমাদের থেরাপি শুরু হয়ে গেছে। এখানে যে ঘুমের মধ্যে যদি বাইরে আমার কোন সার্ভেন্ট আরেকজনকে জোরে ডাকে, হুম, ওই হুম, সাউন্ডটা যখন আমার কানে আসে কিন্তু ইন মাই স্লিপ হুম, I হুম। get the attack here মানে নিঃশ্বাস ভারী হয়ে যাওয়া। ওকে, অলরাইট। যেটা কি এখন আমি বুঝি যে এটা ইটস অল ইন মাই হেড। তো যেটা বললাম যে আমার ছেলের যেটা হয় যে আমি যখন বুঝছি যে আমি আস্তে, আস্তে তো হয় কি আসলে কানেকশন হেল্পস। কারণ আমি বলব না আমি একটা গ্রেট প্যারেন্ট বাট আই এম ডিপলি কানেক্টেড উইথ মাই সন। মানে ভেরি ডিপলি। চমৎকার এটা। হ্যাঁ, ভেরি ডিপ আমরা মানে গুড আপু। এটা ক্যারি করবেন। আমি একটা মাত্র ছেলে যেহেতু দিস I ইস try এভরিথিং। to play the part of his sibling, I try to play the part of his mom, I try to play the আর আমি এটা মনে করি না যে বাচ্চাদের আজকাল বলে যে ফ্রেন্ড হওয়া লাগবে না। আমার কথা হচ্ছে you don't always have to be a friend যে বলবে তুই সিগারেট খাইছিস হাই ফাইভ। আমি চেষ্টা করি ওই ফ্রেন্ড হতে যাকে ও দুনিয়াতে ট্রাস্ট করতে পারবে with his well being, এক্সাক্টলি। ইউ ডোন্ট হ্যাভ টু বি দ্য ফ্রেন্ড, বাট be ইউ his মাস্ট safe বি place। দ্য ফ্রেন্ডলি প্যারেন্ট। তাই না? তাই না? যাকে ও সব মানে আমার কিন্তু আমার ছেলের সাথে আমার এই জিনিসটা আছে যে ও আমাকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ he's 11 যে ও কোন কিছু না বলে মানে আগেই বলে দেয় তুমি আমি কিন্তু খুব calm থাকা লাগে। এমন ইনফরমেশন দেয়। হুম। প্লাস এটাও মনে করা উচিত না যে আমার বাচ্চা এটা করতে পারবে না। আমার ছেলে এমন ডিসঅ্যাপয়েন্টিং কাজ কারবার করছে when I wasn't there মানে যেটা আমি হয়তো ছোট থাকতে করতো, ও কেমনে করল? আমি তো ওকে এটা শিখাই নাই। না, 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 না আপু। এখানে আমি এটাও কিন্তু মনে হয় যে মাদের মাদের এক্সপেকটেশন এক্সপেকটেশন উচিত না। উচিত না, হ্যাঁ, মাদের যে এক্সপেক্ট করা উচিত না এবং আমি অনেকেই অনেক সময় আমি অনেক আ কিছু টক্সিক প্যারেন্ট দেখেছি বা দেখি বা দেখতে হয়। আবার এরকম কিছু চমৎকার প্যারেন্টস দেখি আপু জানেন? যারা আসে আমার কাছে যাদের বাচ্চাগুলো হয়তোবা একটু ডিফারেন্ট দিকে চলে গেছে। কোন একটা অ্যাডিকশন অর এনিথিং রিলেশনশিপ ইস্যুস নিয়ে সাফার করছে বা মেন্টাল হেলথ ইস্যু নিয়ে সাফার করছে যেটা আসলে তারা কোনভাবেই দায়ী না। আসলেই দায়ী না আপু। তাদের হুম, প্যারেন্টিং কোনভাবে দায়ী না। চমৎকার মানুষ তারা। হুম, অ্যাজ এ হিউম্যান বিইং তাদের আম কি বলব যে তাদের দুজনের সম্পর্ক হাসব্যান্ড ওয়াইফ এর সম্পর্কে কথা বলছি। তাদের ফ্যামিলি যে একটা এনভায়রনমেন্ট সবকিছু চমৎকার। হুম, এখানে কোন ভুল ধরার কিছু নাই। যতটুকু আমি তাদেরকে দেখি। বাট এবং প্যারেন্টিং ও ছোটবেলা থেকে না সেটা অথরিটেটিভ, না সেটা অথরিটেরিয়ান, না সেটা নেগলেক্টফুল, না সেটা পারমিসিভ চমৎকার একটা মানে হুম, সুন্দর অথরিটেটিভ প্যারেন্টিং যেটা, হুম, ওইটা ভালো আরকি। তো আ সবকিছুর একটা মেশাল ছিল প্যারেন্টিং এ। স্টিল বাচ্চাটা ডিফারেন্ট। ঠিক হ্যাঁ, আছে? তো এইজন্য বলব আরকি যে আমাদের অ্যাজ এ প্যারেন্ট দায়িত্ব কতটুকু? হুম? আমরা সত্যিকার অর্থে মালিক তো না আপনি যেটা বললেন। হ্যাঁ, উই ডোন্ট ওন দেম রাইট? এখন একটা বাচ্চা আমি জন্ম দিয়েছি বায়োলজিক্যালি এবং স্পিরিচুয়ালি, ইমোশনালিও তো আমার। ঠিক আছে? আমি অফ কোর্স ওকে আদর করব আমার বাচ্চা। এই রোলটা সবথেকে ইম্পোর্টেন্ট রোল আমার লাইফে, আপনার লাইফে। প্রত্যেকটা মার লাইফে, বাবার লাইফে। আমরা ওদের ভালোর জন্য বা ওর ভালোর জন্য সর্বস্ব বা সর্বোচ্চটুকু করব। সব ঠিক আছে। আ বাট আমাদেরকে এটাও বুঝতে হবে যে where to stop হুম? এক্সপেকটেশন এর জায়গাটাতে এরকম জাস্ট একটা বলব যে সবকিছু করেও আপনি আপনার সর্বোচ্চ পজিটিভ প্যারেন্টিং দিয়েও সৎ, নিষ্ঠাবান একটা বাচ্চা নাও পেতে পারেন। নাও পেতে আফটার পারেন। সার্টেন এজ তো সামথিং সার্টেন এজ এখানে তো আছে। ঠিক নিজেই। আছে? লাক হুম, আছে। এটা হুম, আপনাকে বিলিভ করতে হবে আপু। হুম, সো আমরা সবসময় জাস্ট এক্সপেক্ট করে যে আমি তো এটা করেছি। আমি তো এসব করেছি। দেন তারপরও বাচ্চাটা এরকম কেন? সো ওই যে একটু জাস্ট 5% কিছু পয়েন্ট আমরা রেখে দিই। কিছু না এখানে থাকবে। কপালের একটা ব্যাপার আছে। হ্যাঁ, কারণ আমি নিজেই বললাম আমার নিজের এক্সপেরিয়েন্স থেকেই যে মানে যেই জিনিসটাই সবথেকে মানে ফালতু এক্সাম্পল দিয়েও যদি বলি, একদম ছোটবেলার থেকে আমি ওকে ছোট জিনিস মুখে দিবা না। ওই যে বলল না 0 to 3 1 মিলিয়ন নিউরন এটা ক্যাচ করে নাই। আর যাই থেকে আমি যখন দেখব ছোট জিনিস মুখে দিতে হয় না। ছোট জিনিস এখানে কারণ আমার একটা ফিয়ার।
হুম, 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 হুম। When I'm not চক, there চকিং এর হ্যাঁ, ফিয়ার। হ্যাঁ, চোকিং এ হ্যাঁ। তো আর ওর বাচ্চারা তো দেয়। হ্যাঁ, হ্যাঁ। বলতে আপু আমি মানে বললাম তো 1,000,000 ইউরো মনে হয় 500,000 এ এটাই গেছে। যে ছোট জিনিস যে মুখে দিও না। দিও না। হ্যাঁ, হ্যাঁ। আপু গত ১ বছর ধরে কি কোকের মুখ, পানির বোতলের মুখ, কং করে মুখের মধ্যে কি দিয়ে রাখছে? কোকের বোতলের মুখ। দিয়ে এভাবে শুয়ে চাবাচ্ছে। আমি বললাম যে এটা যত শিখাইছে আমি বলতেও আমার কিচ্ছু এতবার আমার এটা একটা ফিয়ার। তো এটাই মুখের মধ্যে দিয়ে বসে থাকে। সো ও ইউ নেভার নো। অল্টারনেটলি হ্যাঁ, আপনি তো আপনার 100% এরও বেশি তো করেছেন বলতে এটা গেলে, রাইট? অ্যাজ ইফ আমি জানি না এটা কি একটা সাইন সিগনাল আল্লাহ যে তুই ওকে এটা শিখা। বাট বললাম না কালকেও কোকের মুখ একটা মুখে ও সরি। আমি বলছি সরি মানে? তো ভিডিও দেখাচ্ছি কি হইতে পারে। they just don't get it. তো যেটাই হোক আমার যেটা বলে শেষ করব যে আমি অ্যাকচুয়ালি ওই মাটা ছিলাম যে এখনো কিছুটা যে তারপর মনে হয় যে কানেকশন হেল্প বিকজ আমি যখন হঠাৎ ওকে যা চাচ্ছে তাই ইমিডিয়েটলি দেওয়া বন্ধ করে দিলাম। হুট করে আর বন্ধ আমি করি না। What I did I made him understand that when I say no যে আমি তোমাকে এটা দিব না বা এটা পরে দিব ঘুরায় ফিরায়। জাস্টিফাইড রিজন আছে তার তুমি কাছে। এটা করো। হুম, হুম, হুম। তো ওর আমার মনে হয় যে আমাদের মা-বাবারা আপনার আমার আমলে মা-বাবারা মনে করত যে আমাকে ট্রাস্ট ওরা ওদের বাচ্চাকে ট্রাস্ট করতে পারাটা ইম্পোর্টেন্ট। যে হুম, আমি হুম, তোমাকে ট্রাস্ট করছি তুমি আমার না আমাদেরটা the other way round আমাদের বাচ্চারাও আমাকে ট্রাস্ট করতে পারতে হবে। যে মা যদি আমি যদি তাকে বলি she is there to understand me. হুম, তো যেটা হয়েছে যে আমি ওকে it took me a while অনেক কষ্ট হয়েছে মানে ২-৩ বছরের প্রসেসে আস্তে আমি জিনিসটাকে একটু ইজ আউট করলাম যে if I don't give you something এটা তোমার বুঝতে হবে কেন? বা এটা মেনে নিতে হবে আজকে না দিলে পরে দিব বা আর্ন করো মানে আছে না যে এই আর এই দ্যাট স্টোরি যেটা আদনানের এটা রিলও কিন্তু হেল্প। হুম, আমি তো এটা দেখেছিলাম। দেখে আমি ওকে ওটা দেখাইছি। হুম, "তুমি কি হুম। বড় হয়ে আদনান হতে চাও?" বুঝছেন? ওইটা কিন্তু এটা হেল্প। ওকে আপু বাচ্চাদের বেলাতে বা প্যারেন্টিং এর ব্যাপারে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট ওয়ার্কস, হ্যাঁ? আমরা শুধুমাত্র রিওয়ার্ড করতে থাকি তো পানিশমেন্ট হেল্প করে। পানিশমেন্ট অফ কোর্স এটা পানিশমেন্ট বিহেভিয়ারাল ওয়ার্কস কারণ মডিফিকেশন আমি এ হেল্প করে। আজকাল অনেকগুলো করে। পানিশমেন্ট ঠিক না। বাট পানিশমেন্ট পানিশমেন্ট না আপু, পানিশমেন্ট এর কিছু ফর্ম consequences আছে। রাইট? দ্যা পানিশমেন্ট accountability মানে মারা না। হ্যাঁ, মানে কর্পোরাল পানিশমেন্ট এর কথা বলছি না। ফিজিক্যালি অ্যাবিউজ হ্যাঁ। করার কথা বলছি না। কর্পোরাল পানিশমেন্ট সাপোর্ট করছি না আমি। বাট পানিশমেন্ট। I think the word is more of accountability, অ্যাকাউন্টেবিলিটি consequences যে শিখবে। তুমি হ্যাঁ, যদি হ্যাঁ। এটা করো রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট। হ্যাঁ, রিওয়ার্ড অ্যান্ড হুম। পানিশমেন্ট দুটোই প্রয়োজন। পানিশমেন্ট বলতে কি আসলে? আমি কর্পোরাল পানিশমেন্ট বা মারধরের কথা বলছি না। বাট একটা পানিশমেন্ট এর জায়গাতে নেগেটিভ রিওয়ার্ড বা নেগেটিভ রাইট। রিইনফোর্সমেন্ট যদি বলি, যে তোমাকে আমি একটা ডেইরি মিল্ক এর বার দিতাম বা তুমি ডেইলি এসে সন্ধ্যায় কিন্ডার জয় খেতে কার্টুন চ্যানেল দেখো। তুমি আজকে তোমার ফ্রেন্ডের সাথে মিসবিহেভ করেছো। অনেকবার তোমাকে হুম। বলেছি দ্যাট ইস নট গুড। বাট তুমি এটা করেছো। দ্যাটস ওয়াই আজকে তোমার পানিশমেন্ট হচ্ছে তুমি কার্টুন দেখতে পারবে না এবং এই কিন্ডার জয় নিয়ে নিচ্ছে। এই যে পানিশমেন্ট। এখানে ঠিক আমার আছে? ফেইলিউর টা হাসতো বুঝছেন? এইটা করতাম ব্যাঁ করে চিল্লায় কান্না শুরু করত, গড়াগড়ি দিত। আমার ওটা anxiety হতো তখন আমি বলতাম, "আচ্ছা আর করবে না। ওকে এবার দিচ্ছি, নেক্সট টাইম দিব না।" বাট হয় ও না তো যে এটা শিখে কিন্তু যাচ্ছে যে আমি মা আমাকে হ্যাঁ, আমি আল্টিমেটলি বুঝছি দিবেই। যে ও হ্যাঁ। তারপরে একদিনও না যখন ও এখন 10-11 ও মুখ দিয়ে ওর বের হয়ে গেছে যে তুমি আমি বলছি, "তুমি আমার সাথে এরকম করো কেন? তুমি চিল্লাও কেন?" তখন he just said, "কারণ তুমি তো ভয় পেয়ে যাও।" I was like সো ওয়েপন হিসেবে ইউস হ্যাঁ, করছে। মানে ও বুঝলো কেমনে যে you get intimidated. ইয়া ও নিজে আমাকে বলল যে, "তুমি ভয় পেয়ে যাও কেন?" তখন বলছি, "না আমি ভয় পাই না। I'm just being gentle." তো ওকে। তারপরে আমি আপু আচ্ছা। মানে এটা ফাইট was within me হুম, ওই হুম, যে হুম। আমার চিল্লাচিল্লি ভয়টা এটা আমি এত বড় হয়ে এটা obviously এখন কমছে টাইমের সাথে। হুম, হুম, হুম। এটা যত আমি আমার লাইফের ইনচার্জ হইছি তত আমার এটা এই যে আরেকটা মানুষের disappointed হওয়া, আরেকটা মানুষের রাগ, অন্য ২ টা র‍্যান্ডম মানুষের ঝগড়া যে আমি ভয় লাগে। হুম, হুম, এই হুম, হুম। ফিয়ারটা কিন্তু আমার মানে বলতে গেলে যে প্যারেন্ট হওয়ার একটা ক্ষেত্রেও অ্যাংজাইটির দিকে হ্যাঁ, হয়তোবা এই যাচ্ছে বা ফিয়ারটা গিয়েছে। অনেক ছিল আমার। হুম, এখন হুম। একটু কমছে। ওকে। তো যেটাই বললাম যে ওর কানেকশন টা আসলে ইম্পোর্টেন্ট বিকজ ইট ডিড হেল্প যে এখন যেমন ও 11 রাদার আমি বলব যে আলহামদুলিল্লাহ এখন ও 8-9 এও ও প্রিটিন এর মতন আজগুবি আচরণ করতো যেটা আবার 11 তে সে অনেক কাম। বিকজ আমার যেটা মনে হচ্ছে যে ও আমার উপরে ওর বিশ্বাসটা আরো স্ট্রং হয়েছে যে when I say something বা আমাকে সত্যি কথা বলে দেওয়া। যদিও ওলটপালট কাজ করে আমার হুম, অ্যাবসেন্স হুম। এ এমন কাজ করে আপু যে I এটা get করবে বাচ্চা really মানুষ। আমরা এমন সবসময় আনকাইন্ড কাজ করে that I feel yeah মানে আস্তে শিখবে মানে আপনি শেপ করাবেন বিহেভিয়ার। ঠিক আছে? ভুল করে শিখবে। বাট ডেফিনিটলি খুব স্ট্রিক্ট ল রও দরকার আছে। আচ্ছা। ডিসিপ্লিন করারও দরকার আচ্ছা আছে। প্যারেন্টিং নিয়ে যেহেতু পুরাটা পডকাস্টই প্যারেন্টিং নিয়ে ছিল। জি। আমি চেতামও একটা যে প্যারেন্টিং এর উপর একটা পডকাস্ট করব। আমার মনে হয় আরো ২-৩ টা করলেও আমার শেষ হবে না টপিকটা। প্যারেন্টিং কিন্তু ভাস্ট টপিক আপু আসলে। হ্যাঁ। কারণ আমার মনে হয় যে ইভেন আম একটা আমি অনেক সময় অনেক মেসেজেস দেওয়ার চেষ্টা করি মানুষকে যে ইভেন যারা প্যারেন্ট টু আ মানে পিপল লাইক ৪০-৫০ বছরের বাচ্চাদেরও মানুষদেরও হুম, যাদের হুম, মা-বাবারা বেঁচে আছে, হুম, হুম, তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি বিকজ I once learned একটা জায়গায় এরকমই একটা কোথায় জানি লেখা ছিল যে সাকসেসফুল প্যারেন্ট একটা সাকসেসফুল প্যারেন্টস হচ্ছে তারাই যাদের সন্তানরা
যখন তারা 30 প্লাস বা 40 প্লাস তখন ওদের সাথে পিসফুলি রিল্যাক্সড ভাবে টাইম স্পেন্ড করতে চায়। যখন দিন শেষে ওই মা-বাবার কাছে এসে গল্প করতে চায়, দিনে কি তখন যারা মা-বাবার কাছে নট জাস্ট টু টেক কেয়ার অফ দেম, জাস্ট এমনি মিস করে অ্যাজ আ ফ্রেন্ড। ওদের সাথে যে বসে দ্যাট ইজ আ সাকসেসফুল প্যারেন্ট যে ওই বয়সে বাচ্চাদের কাছে ওদের সেফ প্লেস। ট্রু, ট্রু। আমারও মনে না, হয় যে আই এগ্রি অফ কোর্স। আমার মনে হয় যে দ্য গোল্ডেন রুল অফ প্যারেন্টিং শুড বি আমি তো কিছুই না সাইকোলজিস্ট। বাট আমার নো, মনে নো হয় আপু প্লিজ ফ্রম বলেন। মাই পার্সোনাল হুম, এক্সপেরিয়েন্স হুম। আমার গোল্ডেন রুল না হলে ওয়ান অফ দ্য কি হুম, ফ্যাক্টর হুম, শুড হুম। বি যে ট্রিট your child or be there for a child how you want it to be treated or how you wanted an adult to be with you when আমি কিন্তু আমার এক্সাক্টলি, ছেলের বেলায় এক্সাক্টলি। সিচুয়েশন মিল পেলে আমি সবসময় ভাবি যে ছোটবেলায় আমিও ভাবতাম কিন্তু মা আমাকে এটা এমনি না বলে অমনি বলতে পারতো বা আমার বাবা এটা এমনি না করে আমি তখন I go back and I just take that approach. হ্যাঁ, 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 এক্সাক্টলি আপু। এই জিনিসটা ঘটে আর আমি বলেছি না তখন পজিটিভ প্যারেন্টিং এর অনেকগুলো ডোন্টস অনেকগুলো কিছু হুম, বললাম। যে শর্ট অর্ডার কুক হওয়া যাবে না। তারপরে কম্পেয়ার করা যাবে না তাকে, হ্যাঁ? তাকে এটা ছোট ফিল করায়। দেন আপনি যেটা বললেন সেটার সাথে রিলেট করে যদি বলি আমরা মিথ্যে বলব না আসলে বাচ্চাদের সামনে। আমরা বাচ্চাকে সারাক্ষণ শুধুমাত্র বলছি যে তুমি মিথ্যে বলো না। অ্যাডভাইস করছি। হুম, অ্যাডভাইস গিভিং টা প্রচুর হচ্ছে। বাট আমার বাচ্চা আমাকে বলছে, আমি হয়তো বিছানায় শুয়ে আছি। বাচ্চা আ ওই যে আই হোল বলে না? ওই যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কলিং বেল কেউ টিপলো, সে হলে গিয়ে দেখলো যে ঠিক আছে পাশের বাসার আন্টি এসেছে। সে আমাকে এসে বলল যে, "মাম্মা পাশের বাসার আন্টি এসেছে।" বলো আমি আমি নাই। বললাম, "গিয়ে বলো তো আমি নাই।" হুম, ঠিক আছে? সো বাচ্চা কি শিখছে? হোয়াট দ্য চাইল্ড ইস লার্নিং যে মিথ্যে বলা যায়। তখন কি? তখন তো আর আমার অ্যাডভাইস তো কাজ করবে না। দে আর অবজার্ভার লার্নার। হুম। দে সি, দে লার্নস, রাইট? মিথ্যা সো বলা অলসো যে জিনিসটা you can actually treat a person like that. ও তো আর জানে না ওই আন্টিটা কতটা annoying. ও জানে যে আমি জাস্ট এটা করে দিলাম। তখন কিন্তু ওর ফ্রেন্ড, ওর পার্টনারদেরকে এটা কোথাও না ঢুকে যায় ঢুকে যায়, এটা শিখে যায়। জিনিসটা। আর আসলে আমাদের অ্যাডভাইস থেকে তো বাচ্চারা শেখে না। হুম, আমাদের অ্যাকশন দেখে শিখে। তো ওই ডোন্ট এর মধ্যে বলে দেব যে ডোন্ট বি দ্য পারসন ইউ ডোন্ট ওয়ান্ট ইউর কিড টু বি। রাইট? এক্সাক্টলি। এটাই। আর মাঝে, মাঝে অ্যাডভাইস বলেন, দেখে বলেন, শুনে বলেন, শিখে না যখন শিখেই না। এটাও ওই সত্যি। যে বলেছি মাঝে, যে মাঝে 100% আসলে পজিটিভ প্যারেন্টিং দিয়েও লাস্টের 100% একটা সৎ নিষ্ঠাবান লাস্টে বাচ্চা একটা হবে না। 5% এর গ্যাপ থাকে। আমি বললাম যে আমার ছেলে এমন কাজ করে যেগুলো জীবনেও দেখে নাই। যে আমি হতভম্ব যে এটা কি করল? যেটা দেখছে সেটা জীবনেও করে না। ওটুকু আল্লাহর হস্তে ছেড়ে দিতে হবে আপু। সো ইটস ভেরি ইন্টারেস্টিং জার্নি। আচ্ছা আপু মাদার্স ডে ছিল তো কয়েকদিন আগে। জি, জি, জি। তো মানে হাজার, হাজার পোস্ট দেখলাম। হুম, হুম, একটা হুম। পোস্ট না এত মানে সিন্স নাও আই হ্যাভ ইউ আমার মনে হয় আমরা এটা নিয়ে একটু কথা বলতে হুম, পারি। হুম। সেটা হচ্ছে যে মাঝে, মাঝে দেখি কি যে একটা লাঠি, একটা ঝাড়ু, একটা স্যান্ডেল এসব একসাথে লাইন ধরে রেখে লেখে হ্যাপি মাদার্স ডে আম্মু। আবার এবার একটা ভিডিও ছিল হুম, হুম। যে একটা বাচ্চা হয়তো কি জানি একটা করছে মাটাকে ঠাস। তারপর যে বলল যে, "মা আমার খিদে লাগছে" ঠাস। মানে ব্যাক টু ব্যাক কতগুলো থাপ্পড়ের একসাথে করে দেন সবাই আমিও একটা দেখেছি। পজিটিভলি ফানি হুম, হুম। হিসাবে যে হ্যাপি মাদার্স ডে বা ইটস টু অল দ্যা মাদার্স যারা এই প্যারেন্টিং এ বিলিভ করে বা যারা এভাবে বড় হইছে বা যারা মনে করে এটাই আসল বলে না মায়ের উপর ওষুধ হুম, রাইট। হুম, হুম, মায়ের হুম। উপর ওষুধ না একটা কথা। হুম, হুম, এখন হুম, আমি হুম। বুঝি না এটা কাকে মাইর দেওয়ার কথা বলতেছে মায়ের উপর। মানে কাকে মানে কারো তো কাউকে মারার রাইট নাই। হুম, 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 সো হুম। আপনার কি আমার মনে হয় এই যে মারা মারতেই পারে, শাসন করতে পারে। আমার মনে হয় ফিজিক্যাল অ্যাবিউস জিনিসটা এই যে গ্লোরিফাই করে যে আমরাও তো মাইর খেয়ে বড় হইছি। আমিও কিন্তু আ মায়ের অনেক খাওয়া, অনেক না বাট ডিসেন্ট হুম, বাট হুম, হুম, হুম। আমি এখান থেকে কি শিখছি আসলে আমার মনে নাই। আমার খালি মনে আছে যে আমার ব্যথা মানে শিখি নাই কষ্ট কিছু। পেতাম। হ্যাঁ। মার খেয়ে মার শিক্ষার খেয়ে শিক্ষা খুব একটা আমারও হয়নি আপু। বাট মার কম কম হ্যাঁ, বেশি মানে শাসনের জন্য মারতো। এই যে মার আর গ্লোরি যে মা তো সব করতে পারে। এটা আসলে কি পারে? আর এই যে এটা জিনিসটাকে দুষ্টামি আকারে প্রেজেন্ট করে in 2025 এটা নিয়ে মজা করা। and I've seen people who are not completely even healed from physical abuse are posting it in a fun way. এটার ব্যাপারে আপনার কি বলার? অফ কোর্স আমি এটার সাথে এগ্রি করছি না আপু। এটা অফ কোর্স আমি মনে করি যে এভাবে করে পোস্ট করাটা উচিত না। কারণ আ ফিজিক্যালি যারা অ্যাবিউজড হয়েছে এরকম এবং যারা হিলড হয়নি, তাদেরকে এখন ডিল করতে হচ্ছে সাইকোলজিস্টদের। তারা থেরাপি নিচ্ছে। বিকজ তারা চাইল্ডহুড ট্রমা স্টিল ক্যারি করছেন। And they're doing the same রাইট? কিন্তু to their তারা কোনো ক্ষেত্রে সেইম ভাবে তাদের ইমোশনালি ভোলক্যানোটা তো বের হতে হবে কোন দিক থেকে। রাইট? তারা তো একটা ট্রমা ক্যারি করছে। ট্রমাটা বের হতে হবে তো। কোন না কোন দিক থেকে। কখনো সেটা তাদের বাচ্চাদের বেলায় গিয়ে খাটছে। তারাও খুব অ্যাবিউসিভ প্যারেন্টস। কখনো সেটা হয়তোবা ওয়ার্ক প্লেস এ গিয়ে হচ্ছে। বাট কোথাও না কোথাও এই ডিস্টার্বেন্স টা তো বের হবে। তাই না? তো কোনভাবেই সেটা হেল্পফুল কোন ওয়েতে বেরোয় না। খুব নেগেটিভ, খুব ডিস্টার্বিং একটা ওয়েতে বেরোয়। ঠিক আছে? আমার তো মনে এই হয় জিনিসটা আমার কাজের কাছে মনে লোকদের হয় অ্যাবিউস করাটাও যেকোনো ওখান অ্যাবিউজ থেকেই। হতে পারে, ওয়ার্কপ্লেস ডিস্টার্বেন্স হতে পারে। We never know একজন মানুষ চাইল্ডহুড ট্রমা ক্যারি করছে, সে কতটুকু আন্ডার কনফিডেন্ট। হুম। কারণ জাস্ট একটু রিলেট করবেন। একজন আন্ডার কনফিডেন্ট এমপ্লয়ি, ওকে? জাস্ট পজ ইট। এরপরে আমি পেছনে যদি রিল ব্যাক করে যাই,
একটা বাচ্চা যে কিনা ওই যে আপনি বললেন না Facebook এ ভিডিও দিয়েছে। বসে কদবেল ভর্তা খাচ্ছে, মা এসে ঠাস করে থাপ্পড় লাগাই হুম। দিছে। হ্যাঁ? বসে হয়তো চোখে কাজল দিচ্ছে, মা কথা নাই বার্তা নাই ঠাস করে থাপ্পড় লাগাই দিছে। এক্সাক্টলি এটা ছিল। ইউ নো আ হয়তোবা একটা বাচ্চা হাসতে খেলতে মার কাছে আসছে, মার মেজাজ খারাপ অন্যদিকে, ঠাস করে থাপ্পড়। আরে বাবা ঠিক আছে। মানে আমি কর্পোরাল পানিশমেন্ট কে শুরুতেই নো বলেছি। কর্পোরাল পানিশমেন্ট করা যাবে না। ফিজিক্যালি মার দেয়া যাবে না। ঠিক আছে? দ্যাট ইস কল্ড কর্পোরাল পানিশমেন্ট। এটাকে আমি প্রমোট করছি না। এটাকে আমি অ্যাপ্রিশিয়েট করছি না। বাট পানিশমেন্ট মা দিবেন। পানিশমেন্ট মা দিবেন বাট তার কিছু ওয়েজ আছে। ঠিক আছে? পার্টিকুলার কোন একটা বিহেভিয়ার কে মডিফাই করার জন্য পানিশমেন্ট দেয়া যায়। বাচ্চা মিথ্যে কথা বলছে, রিপিটেডলি মিথ্যে কথা বলছে। বাচ্চা একটা নেগেটিভ বিহেভিয়ার শো করছে যেটা বাচ্চার জন্য ভালো না। আমি চাই না সে সেটা করুক। বারবার বলার পর শুনছে না, তখন আমি পার্টিকুলার তাকে পানিশ করছি। তাকে সেটা এডুকেশন এর মাধ্যমে বুঝিয়ে হোক, সেটা তার একটা ফ্যাসিলিটি নিয়ে হোক, তাকে টাইম আউট করে হোক, পানিশমেন্ট এর অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস বা অনেক কিছু ওয়েজ আছে। ঠিক আছে? যেটা কি তুমি এখানে বসে থাকো, কোন কিছু চলুক, সব ট্যাব সবকিছু বন্ধ। দেয়ালের দিকে তাকিয়ে বসে থাকো। পানিশমেন্ট ইস পানিশমেন্ট। আজকে বিকেলে খেলা বন্ধ। আজকে তুমি এটা পেতে এটা অনেক কিছু আছে পানিশমেন্টের। পানিশ করা যায়। পার্টিকুলার বিহেভিয়ার কে মডিফাই করার জন্য। বাট বাচ্চাটাকে জানতে হবে যে তার কোন বিহেভিয়ারটা সংশোধন করতে হবে। বাচ্চা তো জানেই না। আউট অফ নো হোয়ার তার গালে ঠাস করে থাপ্পড় লেগে গেল। সে কেন মারটা খেলো সে জানে না। রাইট? তো সে যখন এরকম উপর্যুপরি চড়-থাপ্পড় খাচ্ছে উইথআউট নোইং দ্য রিজন কি করেছি আমি, ভুলটা কোথায়? সে কি সংশোধন করবে? ঠিক আছে? সে তো লস্ট থাকবে। তো ওই মানুষগুলো আস্তে করে যখন ডেভেলপড হয়, ওরকম একটা পরিবেশ, ওরকম একটা প্যারেন্টিং এর মধ্যে আন্ডার কনফিডেন্ট একজন এমপ্লয়ি যে কিনা জানে না যে সে মানে কি করতে হবে তাকে। ঠিক আছে? কোন অ্যাকশনটা নিতে হবে। ঠিক আছে? যেকোনো নেগেটিভ বা রুড বিহেভিয়ার তাকে মনে হয় ওকে, জি হুজুর, হুম, জি হুজুর, ইটস অ্যাকসেপ্টেড। হুম, কারণ সে তো এটাই মেনে নিয়ে অভ্যস্ত। যে আমার ভুল না থাকলেও আমার উপর যা করা হচ্ছে I may be deserve this এটাই বোধহয় ঠিক আছে আমার সাথে। তো এটা কিন্তু প্রচুর হয়। আমি এটার সাথে এগ্রি করছি না আপু। যারা হিল করেনি এবং আজকে পজিটিভ প্যারেন্টিং এর কথাবার্তা শুনে আমাদের মানুষজন 90s মানুষজন বলবে বা তার একটু আগের আমার মানুষজন 80s 90s এ বলবে যে, "কিসের পজিটিভ প্যারেন্টিং? আমরা মার খেয়ে বড় হয়েছি না?" একসাথে ১১ টা বাচ্চা বড় করছি। হ্যাঁ, একসাথে ১১ টা বাচ্চা বড় করেছি। ওরা ১১ জন ছিল। হুম। তারপর হচ্ছে গিয়ে মাইর খেয়ে বড় হয়েছি। কই আমরা বেঁচে আছি না? আপনারা এখন বেঁচে আছেন, লাইফ ও লিড করছেন। ওই বাট ইউ আর ১১ জন ক্যারিং দ্য ১১ ট্রমাস। রকমের পাগল। আমি বলি আরেকটা আসলে আমি বলছি না মানে এত যে বড় কথা বললাম মার নিয়ে it's not that I didn't ever raise my hand on my son. I did and I did very badly. আমি এটা অ্যাডমিট করব অ্যান্ড এভরি টাইম আপু আমি এখন চিন্তা করি মানে এত খারাপ লাগে আমার যে এইজন্য আমি এখন এটা বলি যে and you know when I realized যখন ও ৭ হয়ে আর আমার ছেলে কিন্তু অনেক মাশাআল্লাহ একটা কনফিডেন্ট মানুষ হবে। আমি হচ্ছি জন্মগত মানে কনফিডেন্স কম। আস্তে বাট ও বুঝা যায় যে ও একটা হি নোজ হিজ রাইটস অ্যান্ড অল। ওই আমাকে ৬-৭ এ কিন্তু একদিন পুরা স্ট্রংলি বলছে যে, "তুমি আমাকে টাচ করতে পারবা। তুমি আমাকে যেটা বলবা আমি করি।" আর ইনফেক্ট আরো ছোটবেলায় একদিন আমাকে বলে কি জানেন? মানে যে, "আমি তোমাকে এত পছন্দ করি আর তুমি আমার সাথে এমন করো।" ওহ! ওহ মাই গড! ওয়াও! তো ওইটা শুনে না মানে স্টাক মি হ্যাঁ, যে হ্যাঁ, এটা কি হ্যাঁ। ছিল মানে? তারপরে ও আমাকে নিয়ে ওই কিন্তু একদিন খুব স্ট্রংলি আমাকে যখন বলে যে, "না তুমি তো আমাকে এটা করতে পারবে না বিকজ আমি তোমাকে এটা করতে পারব না।" আমি যদি তোমাকে এটা করি তোমার কেমন লাগবে? ও অ্যাকচুয়ালি আমাকে বলে যে, "তুমি আমাকে এটা করতে জাস্ট বিকজ ইউ নো যে I cannot do it back to you. So তুমি আমাকে এটা করতে পারবা না।" অ্যান্ড আজকালকার বাচ্চারা ও তো এত বলতে পারছে বাট হ্যাঁ, মেক্সিমাম বাচ্চা তো অনেকে বলতে বলতে পারে না পারে না। এটা। এইজন্য হ্যাঁ। বললাম যে অ্যাবিউস জিনিসটা I রিয়ালি মানে আমি সত্যি রিকোয়েস্ট করব যেন কেউ এটা পার্সোনালি না নেয়। কোন ফর্ম অফ ফিজিক্যাল অ্যাবিউজ এ আমি আসলে বলি যে এটা আমার এটাকে ইভেন ওই গ্লোরিফাই যে করা একটা প্রমোট করা ছোট্ট উচিত। একটা জিনিস আছে যে ইসলামেও বলে যে মেয়েদেরকে হাসব্যান্ড আর ওয়াইফদেরকে ইসলামে পারমিশন দিয়েছে যে কি জানি একটা ছোট্ট একটা হালকা লাঠি আছে যে ওইটা দিয়ে একটু হিট করতে পারবা যদি ও অবাধ্য হয়। কিন্তু শুনছেন না টার্মটা? অবাধ্য হলে একটু কি একটা জানি বলে টুথপেস্ট-মুথপেস্ট কি জানি একটা হুম, যে হুম, ওইটা হুম। দিয়ে আগের দিনে যে গাছ যেটা দিয়ে দাঁত ব্রাশ করতো whatever ওইটা দিয়ে হালকা দিতে পারবা, বেশি না। ইভেন ওই যে ওই থাপ্পড়েরটা কারণ অনেক সময় যদি একটা মানুষ ফ্রাস্ট্রেটেড থাকে, কারো যদি জবে হুম, প্রবলেম হুম, থাকে, হুম। ওই একটু যখন আমি ওকে দিতে পারবো তখন কিন্তু কি জানি একটা হয়। তখন কিন্তু আমরা আস্তে বাড়তে থাকে না যে একটা থাপ্পড় দিলাম, রাগ হচ্ছে আরেকটা থাপ্পড় দিলাম। হুম, 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 সো হুম। ইটস জাস্ট যে হিউমেন পর্যন্ত এই পুরোপুরি করতে ইমোশনাল কিন্তু ভেন্ট এই আউট না পিপল হচ্ছে আমি দিতেই থাকছি। হঠাৎ করে মানে এতখানি মাইর দরকার নাই বা এই যে বলছে না যে বউদেরকে একটা হালকা দিতে হবে তো এই করতে গিয়ে তো মাথাটা তাই ফেটে যায়। যাচ্ছে তো। যাচ্ছে না মরেও মরেও তো যায়। যাচ্ছে অনেক। হ্যাঁ, হ্যাঁ, সো হ্যাঁ। এটাই যে ফিজিক্যাল অ্যাবিউস টা নিয়ে আপনারা আরেকটু অ্যাওয়ারনেস যদি ছড়ান যেটা ইউ ক্যান অফ কোর্স। নট ডু দ্যাট। হুম। আচ্ছা সো উই আর অলমোস্ট এট দি এন্ড অফ আওয়ার শো। সো আমরা একটা ফার্স্ট আপু আপনাকে আমি ২-৩ টা কোয়েশ্চেন করব। হুম। যেটা আমরা প্রিটি মাচ বলি র‍্যাপিড ফায়ার। আচ্ছা আপু আমাদের একটা সিগনেচার কোয়েশ্চেন আছে যেটা আমি সবসময় সব গেস্টকে করি। আর এর থেকে অনেক কিছু শিখতেও পারে। জি। সেটা হচ্ছে ২০ বছর বয়সী মিথিলাকে যদি ফোন করে একটা অ্যাডভাইস লাইফ এর ব্যাপারে দিতে পারেন, নাও দ্যাট ইউ হ্যাভ সিন লাইফ আফটার দ্যাট আপনি ওকে কি বলতেন?
ওয়েল ইউর সিগনেচার কোয়েশ্চেন ইজ ভেরি গুড কোয়েশ্চেন। আমার যদি এখন সুযোগ থাকতো ২০ বছর বয়সের মিথিলাকে একটা ফোন কল করার এবং তাকে একটা ছোট্ট অ্যাডভাইস দেবার, আমি বলতাম যে নেভার গেট ম্যারিড বিফোর ইউ আর এস্টাবলিশড কমপ্লিটলি। নিজের পায়ের নিচের মাটি শক্ত না করে বিয়ে না। আগে তোমার নিজের পায়ের নিচের মাটি শক্ত হতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ আ গুড ইনকাম সোর্স। তুমি প্রফেশনালি ডেজিগনেটেড। সেটা হতে পারে হয়তোবা তোমার বয়স ২৫ বছর বা ২৪ বছর বয়সে গিয়ে চেষ্টা থাকলে ঠিকমতো ডেডিকেশন নিয়ে পড়াশোনা করলে ২৪-২৫ বছর বয়সে এমএস করে মোটামুটি একটা পর্যায়ে যাওয়া যেতে পারে। ঠিক আছে? এবং এখন তো মানে সোশ্যাল মিডিয়াতে অনেকভাবেই আমরা ফ্রিল্যান্সিং শিখেও আর্ন করতে পারি। এমন না যে আমার 30 পর্যন্ত ওয়েট করতে হবে। আমি অনেক আ দেরিতে বা লেট ম্যারেজ এর পক্ষেও বলছি না। কিন্তু নেভার গেট ম্যারিড বিফোর ইউ আর এস্টাবলিশড। আচ্ছা। এখন আমরা কিছু ফ্যাক্ট আর মিথ কোয়েশ্চেন এ যাবো। ইউ উইল জাস্ট সে whether এটা একটা ফ্যাক্ট না হলে মিথ। একটা ওয়ার্ডে, ওকে? জি। মেন্টাল ইলনেস, অর অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো ফাইট করার জন্য যদি কেউ রেগুলার নামাজ পড়ে বা রিলিজিয়ন এর পথে চলে তাহলেই সব ঠিক হয়ে যাবে। মিথ, বাচ্চারা মেন্টাল হেলথ প্রবলেমে ভোগে না। মিথ। কোনো কারণ ছাড়া যদি কারো মন ভালো না থাকে তার মানে সে অ্যাটেনশন চাচ্ছে। নো, নট এট অল। মিথ। মেন্টাল ইলনেস ফিজিক্যালি ওয়েল অফ দেয়ার প্রবলেম। গ্রামে বা রাস্তাঘাটে মানুষের তো কোনো মেন্টাল ইলনেস, ডিপ্রেশন কোনো রিক্শাওয়ালা তো ডিপ্রেশন হতে দেখি নাই। ওকে, মিথ। শুড আই এক্সপ্লেইন? এটা এক্সপ্লেইন করেন, হ্যাঁ। ওকে। দেখুন, আমরা কোনো রিক্শাওয়ালার ডিপ্রেশন হতে দেখি নাই বিকজ হয়তোবা তার রিয়াল লাইফ স্ট্রাগল টাই এত বেশি যে সে তার কাছে এটা মন খারাপের ব্যাপারটাকে সে হয়তোবা সিগনিফাই করতে পারছে না। হুম? আমরা একদম লোয়ার ক্লাসে যদি যাই, তাহলে তাদের ব্যাপারটা আলাদা। যারা ভাত খেতে পারছে না, যাদের ফিজিওলজিক্যাল নিডটাই ফুলফিলড না। সো আমরা তো ইমোশনাল নিড বা লাভ অ্যান্ড বিলঙ্গিংনেস এর নিডটা হায়ারার্কি তার একটু পরে নিব। তাই না? ১ম বা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে নিডটা সেটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল নিড। হাঙ্গার অ্যান্ড থার্স্ট এর সেফটি নিডস। ওটাই যাদের ঠিকমতো নাই, সো তাদের ব্যাপারে আমি বলব যে আমরা ওই ডায়াগনোসিস এ তো যেতে পারছি না। ওরা তো আগে সারভাইভাল নিয়ে স্ট্রাগল করছে। বাট আম আমি ওরকম অনেক শুনেছি যে ডিপ্রেশন বড়লোকি ওষুধ। ঠিক আছে? মিডল ক্লাস বা যারা লোয়ার মিডল ক্লাস তাদের তো হয় না। হয়, তারা হয়তোবা এটাকে বুঝতে পারছে না বা আইডেন্টিফাই করতে পারছে না। ঠিক আছে? ডিপ্রেশন একটা মানসিক রোগ। এটাকে কোনোভাবেই জাস্ট অ্যাটেনশন সিকিং দিয়ে আ জাস্ট আমি বলে দিলাম যে আমি অ্যাটেনশন চাচ্ছি এটা বললেও হবে না। আর প্রত্যেকটা মানুষেরই দেখবেন যে কিছু না কিছু লোয়ার ক্লাস হোক, সে আপার ক্লাস হোক, মিডল ক্লাস হোক, মানুষ তো। তার তো একটা মন আছে। তার তো ফিজিক্যাল, সাইকোলজিক্যাল কোনো না কোনো সিম্পটম এর ভেতর দিয়ে যেতে হবে, তাই না? সো ডেফিনিটলি সে কোনো না কোনো আ সিম্পটম শো করছে। আমরা হয়তোবা সেটা বুঝতে পারছি না। হ্যাঁ? আমরা বুঝতে পারছি না। বুঝতে পারছি না বলে আমরা দাবিয়ে রাখছি ব্যাপারটা। আরে ঠিক হয়ে যাবে। ঠিক আছে? এবার ঠিক হয়েছে। তুই একটু ঢং করতেছিস। হ্যাঁ? এক ধমকেই তো চুপ করিয়ে রাখা যায়। হুম। মিডল ক্লাস মানে একটা মেয়েকে যে কিনা আসলে ডিপ্রেশন এ ভুগছে। তাই না? তো সে তো চাইলেও আসলে অ্যাটেনশন পাবে না। আমাদের পর্যন্ত রিচ করতে পারবে না। তো ধমকেই তো কাজ হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা কেন খরচ করব? তাই না? এটা একটা বড় ব্যাপার। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, যদিও আমার এখন কোয়েশ্চেন করার কথা না। জি, জাস্ট একটা যদি ক্লারিফাই করে দেন এক কথায় যে ডিপ্রেশন ইজ অ্যাকচুয়ালি একটা কন্ডিশন, হেলথ কন্ডিশন। মানে যেরকম ডায়াবেটিস একটা রোগ, জি। ডিপ্রেশন একটা রোগ। ইটস নট জাস্ট আ টার্ম। যদিও আমরা উঠতে বসতে আজকাল আমি ডিপ্রেসড, আমার ওসিডি এগুলো হুম, আমরা হুম, বলি, বাট ডিপ্রেশন অ্যাকচুয়ালি একটা অসুখ। somebody can be born with it বাট ডেভেলপ করতে পারে। হুম, হুম। আর এটাতে বডিতে কোন আম হরমোনস বা কোন ওই যে ইয়েগুলো জি, জি, জি। রিলিজ না করলে মানুষটা ডিপ্রেসড যে হয়, হুম, এটা হুম, নিয়ে হুম। যে জোক করি আমরা, এটা যদি একদম শর্টে বোঝাতে পারেন যে ডিপ্রেশন মানে হচ্ছে হলো গিয়ে এই কেমিক্যাল গুলো আসলে রিলিজ হয় না। দ্যাটস ওয়াই দ্যাট পারসন ইজ ইনকেপেবল অফ ফিলিং হ্যাপিনেস, রাইট? সো এক্সাক্টলি। এটাই যদি সায়েন্টিফিক্যালি বলেন। আ ক্লিনিক্যাল ডিপ্রেশন একটা সাইকোলজিক্যাল কন্ডিশন বা মেন্টাল হেলথ কন্ডিশন। এটা আমরা অনেক সময় জোক করে বলে থাকি, "আমার ভাল লাগছে না, ডিপ্রেসড লাগছে।" আমার তো ডিপ্রেসড, আমি তো ডিপ্রেশন এ আছি। এটা বলতে এখন এতটাই মুখে চলে এসেছে যে এখন আমরা এটাকে সিরিয়াসলি হয়তোবা নিই না। মন খারাপ আর ডিপ্রেশন এক জিনিস না। মন খারাপ থাকতে পারে। আমার কোনো কারণে প্রচন্ড মন খারাপ হতে পারে। লাইক আই এম ব্রোকেন। হার্ট ব্রোকেন হলে মন খারাপ থাকতে পারে। কোনো কারণে আমি কোনো একটা ইস্যু হয়েছে, ইনসিডেন্ট হয়েছে লাইফে, মন খারাপ থাকতে পারে। সেপারেশন, ডিভোর্স, হার্ট ব্রেক, মন খারাপ দিতে পারে। বাচ্চা অসুস্থ, তাও আমার মন খারাপ হতে পারে। বা জব লস, যেকোনো নেগেটিভ ইনসিডেন্ট আমাদেরকে মন খারাপ দেবে। বাট এটাকে আমরা ডিপ্রেশন হিসেবে দেখব তখনই যখন এটা টানা 14 ডেইজ বা 21 ডেইজ কন্টিনিউ করবে। ডিপ্রেশনকে শুধুমাত্র মন খারাপ বলে চালিয়ে দেওয়ার কোনো সুযোগই নাই। কারণ ডিপ্রেশন উইল কাম উইথ লেথার্জি, এক্সট্রিম লেথার্জি। আমি বিছানা থেকে উঠতে পর্যন্ত পারব না কোনো ক্ষেত্রে। এক্সট্রিম ওয়েট লস, এক্সট্রিম ক্ষুধা-মন্দা,
হওয়ার ইচ্ছা থাকবে না, সোশ্যালাইজ করতে পারব না, মন খারাপ, এক্সেসিভ ক্রাইং স্পেল, সারাক্ষণ কান্নাকাটি করছি উইথআউট এনি কাইন্ড অফ রিজন, আমি জানি না কেন করছি। ঠিক আছে? তো প্রত্যেকটা বিষয় কিন্তু এক্সট্রিম ঘটবে। আমাদের ব্রেইনে যখন বা আমাদের বডিতে যখন কয়েকটা হরমোন আছে লাইক সেরোটোনিন, ডোপামিন অ্যান্ড এন্ডোরফিনস, এগুলো যখন রিলিজ হওয়া সিগনিফিক্যান্ট লেভেলে কমে যায় বা সিগনিফিক্যান্ট নিউরোকেমিক্যাল একটা ইমব্যালেন্স ঘটে, তখন আমরা এটা ফেস করি। ইটস নট আ জোক। ইটস নট জাস্ট আমি অ্যাটেনশন সিক করছি। ইটস নট আমার এমনিতেই এমনিতেই টুকটাক আমার হয়তো মুড সুইং হতে পারে। বাট সেটা 14 ডেইজ অর 21 ডেইজ পার হলে আমার ডিপ্রেশন আছে বলে আমার কোনো একটা অ্যাসেসমেন্ট এ যাওয়া দরকার। থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইউর প্রেশাস টাইম। থ্যাংক ইউ আমার আপু আপনাকেও। I had one of আই the এনজয়েড মানে দ্য had a কনভারসেশন। great conversation. Thank you. থ্যাংক ইউ।